হুম, চাপ নেই। লাইভ চলুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? এসএসসি 25 অনেকদিন পর দেখা হলো। তোমরা তো আমাদেরকে ভুলেই গেছো, ভাইয়াদেরকে ভুলে গেছো। খালি দেখি ইদানিং আপুদেরকে নিয়ে পোস্ট দাও। ভাইয়াদেরকে সবাই ভুলে গেছো, ঠিক আছে? সো আমরাও ভাবছি তোমাদেরকে ভুলে যাব। তারপরেও নিতে আসলাম ক্লাস। দেখা যাক কয়জন আমাকে মনে রেখেছে। কে কোথা থেকে ক্লাস করছো, কেমন আছো এবং কোন স্কুলের স্টুডেন্ট একটু কমেন্টস করে জানাও। কোন জেলা থেকে ক্লাস করছো, এসএসসির প্রিপারেশন কেমন চলছে সবকিছু একটু জানাও। কজ তোমাদের সাথে বোধহয় 2 উইক পর দেখা হলো, রাইট? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যদিও বাংলাদেশের খেলা দেখে একটু মন খারাপ। বাংলাদেশ ওভারঅল দলীয় পারফরম্যান্স খুবই খারাপ। শুধু তাহিদ হৃদয় একটা সেঞ্চুরি করেছে, লড়াকু ইনিংস। বাট তোমাদের ক্লাস নিতে চলে আসলাম। খেলা দেখা আসলে আর সম্ভব হলো না। অনেকে লিখেছে, অনেক ধরনের টেনশন হচ্ছে। ওকে, আজকে খুবই গুরুত্বপূর্ণ 2টা টপিক এসএসসি 25 এর, যেখান থেকে প্রচুর পরিমাণ মার্কস মিস যায়। আমি এই 2টা টপিককে বলি যে প্রচুর পরিমাণে মার্কস চলে যায় এই 2টা টপিক থেকে। স্পেশালি ট্যাগ থেকে অতটা যায় না। ট্যাগ অনেকেই পারো, কিন্তু প্রিপোজিশন থেকে মার্কিং মিস হয়ে যায়। সো আমরা চাইবো যে আজকের ক্লাসটা তোমরা এমন ভাবে করো যে আমাদের মার্কিং যেন কোনোভাবেই মিস না হয়। আমরা এই 2টা ক্লাসের 2টা টপিক থেকে ফুল মার্ক যেন আমরা গেইন করে নিয়ে আসি। কারা কারা এমন আছো যে এমন চাও এই ক্লাস থেকে আমরা ফুল মার্কস পেতে চাই এসএসসি পরীক্ষায়? কারা কারা এমন আছো কমেন্টস করে জানাও। ওকে ওকে ওকে, ঠিক আছে। প্রচুর স্টুডেন্ট ক্লাসে চলে এসেছে, আমি দেখতে পাচ্ছি। ওকে, সবাই চায় তোমাদের সাথে বরাবর মতো আছি আমি, সাদমান ভাইয়া। এবং চলো একটা দারুণ একটা ক্লাস আমরা শুরু করি। প্রিপোজিশন এবং ট্যাগ কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট 5 করে থাকে 10 মার্ক। তার মানে 10টা 5 মার্ক আর কি, প্রত্যেকটা হাফ মার্কস। তার মানে 2টা ভুল গেলে 1 মার্কস চলে যাবে। সো খুবই আসলে ঝামেলাকর বিষয়, আমার কাছে মনে হয় ঝামেলাকর বিষয়। তো এই ঝামেলাটা থেকে একদম মুক্ত থাকতে হবে। আমি চাই যে তোমরা সাদমান ভাইয়ের স্টুডেন্ট, তোমরা সবাই যেন এসএসসিতে এই 2টা টপিকে ফুল মার্কস পাও। এবং তোমাদের যখন সংবর্ধনা দিব আমরা এসএসসি, তোমরা যখন প্লাস পাবে ইনশাআল্লাহ, বেশিরভাগই পাবে। কারণ শিক্ষতে গতবার প্রতি 4 জনে 3 জন পেয়েছিল। এবার আমাদের টার্গেট প্রতি 4 জনে 4 জনই। জানি না সেটা সম্ভব হবে কিনা। তবে আমরা আমাদের এন্ড থেকে বেস্ট ট্রাই করছি। তোমাদেরও উচিত তোমাদের এন্ড থেকে বেস্ট ট্রাই করা। কজ আমি বরাবর বলি যে এইচএসসি তে প্লাস পাওয়া খুব কঠিন। এই 2 বছর পর যে পরীক্ষাটা দিবা কলেজে উঠে, বাট এসএসসি তে প্লাস পাওয়া কম্পারেটিভলি সহজ। সো জীবনে যদি এমন হয়ে থাকে যে এই প্লাসটা মিস করতে চাও না, তোমার আ ক্যারিয়ারে একটা প্লাস থাকুক এটা চাও, তাহলে এসএসসি তে প্লাস পাওয়ার জন্য বেস্ট ট্রাই করো। এইচএসসি টা টাফ হবে। অনেকেই পাবে, অনেকেই পাবে না। এইচএসসি তে কম্পিটিশন বেশি। সো আমরা চলি, শুরু করি। আ আচ্ছা। দেখো এখানে লিখা আছে লুক এট দিস সেন্টেন্স। গ্রুপ বা গ্রুপ অফ ওয়ার্ডস, নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট। প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস। প্রিপোজিশন কিন্তু একটা শব্দও হতে পারে, আবার এক গুচ্ছ শব্দও হতে পারে। গ্রুপ অফ ওয়ার্ডস হলে সেটাকে কি বলা হয় দেখি? কয়েকটা প্রিপোজিশন মিলে কি গঠন করে দেখি। কারা কারা উদয় লিখছে, সাদমান ভাই আসসালামু আলাইকুম, ব্রাহ্মণবাড়িয়া দেখছি, খুবই ভালো। কিন্তু উদয়, একই কমেন্ট বারবার করা যাবে না, তাহলে সেটা হয়ে যাবে স্প্যামিং। বড় হয়ে যাচ্ছি, কলেজে পড়ছি, একই কমেন্ট সর্বোচ্চ 2 বার করব, 5 বার করব না, ঠিক আছে? একজন লিখছে অনেকেই ক্লাসে জয়েন করতে পারছে না, ক্লাস রুটিন দেখা যাচ্ছে না। এরকম হলে তোমরা 16780 তে কল দিবা। কারণ আমরা শিক্ষক টিচার বাট নট ইঞ্জিনিয়ার। এই কাজটা ইঞ্জিনিয়াররা দেখে। ওকে, তাহলে এ গ্রুপ অফ ওয়ার্ডস হলে সেটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। প্রিপোজিশন অনেক রকম হয়, যেমন সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন। প্রিপোজিশনের অনেক ধরন আছে। তোমরা বড় হলে এগুলা ডিটেইলস পড়াবো, ঠিক আছে? ওকে। নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট মানে নাউনের সমতুল্য। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমতুল্য, অথবা প্রোনাউনের পূর্বে বসে। তাহলে প্রিপোজিশন মানে হচ্ছে, প্রিপোজিশনের বাংলা অর্থ কি দেখি? সবাই কমেন্টে লিখো, প্রিপোজিশনের বাংলা অর্থ কি? কে কে পারে? প্রিপোজিশনের বাংলা অর্থ হচ্ছে পূর্বে অবস্থান। প্রিপোজিশনের বাংলা অর্থ কি? দেখো, প্রিপোজিশনকে যদি আমরা ভাঙি, প্রিপোজিশন এটা হচ্ছে পজিশন দিয়ে দিবেন আর ড্রাই করে দিবেন। আমার ঠান্ডা লাগছে, এসিটা উপরে উঠাই দেন। প্রিপোজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। প্রিপোজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান করে এটা খাতায় তুলে নিতে পারো। প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে সবসময় বসে। নাউন অথবা প্রোনাউন, এদের পূর্বে সবসময় প্রিপোজিশন বসে।
নাউন অথবা প্রোনাউন পূর্ব বসে। প্রিপজিশনের আমার অনেক ডিটেইলড ক্লাস আছে। তোমরা ওই যে আমাদের HSC 24 এর ফ্রি লাইভ ক্লাস শিখর ইউটিউব চ্যানেলে পাবা। HSC 24 ফ্রি লাইভ ক্লাস শিখর ইউটিউব চ্যানেলে যাবা, গিয়ে তোমরা প্লেলিস্ট অপশনে যাবা। শিখর ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে দেখবে একটা প্লেলিস্ট আছে HSC 24 ফ্রি ক্লাস। ওইখানে ইংলিশ টিপস অ্যান্ড ট্রিক্স, এটা তো তোমাদের লিংক দিয়ে দিয়েছিলাম মনে হয়। ইংলিশ টিপস অ্যান্ড ট্রিক্স এর 3টা পার্ট আছে। ওগুলোর মধ্যে কোনো একটাতে প্রিপজিশন নিয়ে অনেক ডিটেইলস আলোচনা থাকার কথা। হ্যাঁ, ওইটা তোমরা করে নিতে পারো। ওকে, হ্যাঁ এইচএসসি এর ক্লাস, বাট সবার কাজে লাগবে, কারণ ওটা মানে গ্রামার টপিক, ওটা একটা কমন গ্রামার টপিক, ঠিক আছে? তাহলে বাক্যের অন্তর্গত অন্য ওয়ার্ডের সাথে ওই নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে হচ্ছে প্রিপজিশন। বাক্যের দুইটা অংশের মধ্যে প্রিপজিশন সম্পর্ক তৈরি করে। এই যে নিচে দেখছো অনেক ধরনের প্রিপজিশন আছে, ইন, অন, অনটু, প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ আছে। এই আলাদা আলাদা অর্থগুলো আমরা আজকে দেখব। যেমন দেখো আউট অফ, দুইটা প্রিপজিশন নিয়ে গঠিত হয়েছে, তাহলে এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ। এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ। দুইটা প্রিপজিশন অনেক সময় একসাথে বসতে পারে, নরমালি খুব কমই বসে। আমাদের যেহেতু ফিল ইন দ্য গ্যাপস আছে, আমাদের প্রিপজিশনাল ফ্রেজ সাধারণত থাকবে না। এই অ্যাবাভ এবং ওভারের মধ্যে পার্থক্য আছে, দেখি কারা পারে। আন্ডার এবং বিলোর মধ্যে পার্থক্য আছে, দেখি একটু কমেন্টে জানাও তো অ্যাবাভ এবং ওভারের মধ্যে পার্থক্য কি এবং আন্ডার এবং বিলোর মধ্যে পার্থক্য কি, দেখি সবাই পারো কিনা। এখানে খুব সুন্দর একটা দেখো প্রিপজিশনের আমি একটা গোল্ডেন সার্কেল দিয়েছি। এটা থেকে আমি তোমাদেরকে যাদের প্রিপজিশনে ঝামেলা আছে, প্রবলেম আছে, আমি সুন্দর করে আদনান লিখেছে লিঙ্কটা একটু দিয়ে দিয়েন ভাই, লিঙ্কটা একটু দিয়ে দেন তো। HSC 24 এর ইউটিউবের প্লেলিস্টে গিয়ে, শিখর ইউটিউবের প্লেলিস্টে গিয়ে HSC 24 ফ্রি লাইভ ক্লাস, ওখানে দেখবেন ইংলিশ টিপস অ্যান্ড ট্রিক্স আছে। টিপস অ্যান্ড ট্রিক্স 3টা ক্লাস আছে, ওই 3টার লিঙ্ক একটু কমেন্টে দিয়ে দেন। তোমাদেরকে কমেন্টে দিয়ে দিচ্ছে, আমি ভাইয়াকে বললাম, তোমরা পেয়ে যাবা। আর তোমাদের SSC 25 এর গ্রুপে আমার যতদূর মনে পড়ে প্লেলিস্টে পাবেন ভাই, লাইভে না, প্লেলিস্টে গিয়ে দেখেন HSC 24 ফ্রি লাইভ ক্লাস, ফ্রি লাইভ ক্লাস HSC 24 এসে এটা ইয়েস, এখানে 3টা আমার ক্লাস আছে, ওই 3টার লিঙ্ক দিয়ে দেন। এই যে এটা একটা 1 2 3 3টা ক্লাস আছে। আচ্ছা, এবং তোমরা হচ্ছে এটা তোমাদের ফেসবুক গ্রুপে আমি দিয়েছিলাম আমার যতদূর মনে আছে, তোমাদের যে পেইড ফেসবুক গ্রুপটা আছে সেখান থেকেও দেখে নিতে পারো। ওকে, আসো আমরা এখন পড়া শুরু করি। এই যে একটু আগে বললাম যে অ্যাবাভ এবং ওভারের মধ্যে পার্থক্য কি, এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, কোথায় অ্যাবাভ বসাবা কোথায় ওভার বসাবা। অ্যাবাভ মানে হচ্ছে অনেক উপরে এবং যেটা কোনো কিছুর সাথে স্পর্শ করে না, স্থির আছে। যেমন আকাশ, আকাশ আমাদের মাথা থেকে অনেক উপরে, আমাদের অবস্থান থেকে অনেক উপরে, এবং আকাশ হচ্ছে স্থির, আকাশ নড়াচড়া করে না, তাহলে দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড। আবার ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম আমরা, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। তাহলে এই যে আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই, যখন বলছি অনেক উপরে তখন আমি অ্যাবাভ বলছি, আর ওভার বলছি হচ্ছে আমার মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে গেল, তাহলে দ্য বার্ড ফ্লিউ ওভার মাই হেড, কারণ পাখি তো অনেক উপর দিয়ে ওড়ে নাই। ঠিক আছে, সীমার মোটামুটি মধ্যে আছে। আমার মাথার উপর একটা ফ্যান ঘুরছে, দ্য ফ্যান ইজ রানিং ওভার মাই হেড, দ্য ফ্যান ইজ রানিং ওভার মাই হেড, ঠিক আছে? সো চলো আমরা শুরু করি। এখানে এটাকে বলে গোল্ডেন সার্কেল অফ প্রিপজিশন। কি বলে? এইটা ভালোভাবে শিখলে তোমার প্রিপজিশনের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা অনেকগুলা প্রচুর, যেহেতু আমাদের সামনে এসএসসি পরীক্ষা, এসএসসির আদলে আমরা প্রচুর পরিমাণে কোয়েশ্চেন সলভ করব, কারণ আজকের ক্লাসে আমি মনে করি কোয়েশ্চেন সলভ করাটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরেও অনেকের বেসিং এ ভাইয়ারা অনেক প্রবলেম থাকে, তোমাদের সবার কথা ভেবে তো আমাদের ক্লাস নিতে হয়। সো তোমাদের বেসিক যেন ঠিক থাকে, বেসিকের উপরেও ফোকাস করব, তারপরে এগুলোর উপরে আমরা প্র্যাকটিস করব। সো ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত কারা কারা থাকবা, এবং তোমরা কারা এই ক্লাসে প্রিপজিশনের একদম মাস্টার হয়ে যেতে চাও, পরীক্ষায় একটাও ভুল না যাক এইরকম টেন্ডেন্সি নিয়ে কারা কারা থাকতে চাও কমেন্টসে জানাও। কারণ ট্যাগ মোটামুটি তোমরা পারবা আমি জানি, তারপরেও সমস্যা থাকলে সেটাও দেখাই দিব, বাট প্রিপজিশনের উপরে আমি বেশি ফোকাস করব, কারণ ওখান থেকে মার্কসটা বেশি যায়। তাহলে গোল্ডেন সার্কেল অফ প্রিপজিশনটা দিয়ে আমি শুরু করছি। আমি জানি বাংলাদেশের খেলা চলছে, অনেকে হয়তো পাশে খেলা ওপেন করে রেখে ক্লাস করছে, এগুলা করিও না, ঠিক আছে? কারণ হচ্ছে তোমাদের ক্লাস করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি পাশে খেলা ওপেন করে রেখে ক্লাস করাই তাও সমস্যা নাই, কিন্তু তোমরা যদি ক্লাস ওপেন রেখে ক্লাস করো তাহলে তোমাদের হচ্ছে ঝামেলা হবে, কারণ প্রিপজিশনের আমি তো সব জানি, আমি শিখাই দিচ্ছি, আমার এটার উপর পরীক্ষা দেওয়া লাগবে না, তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক আছে? ওকে, অনেকেই লিখছে যে ক্লাসগুলা করছে টিপস এন্ড ট্রিক্স এর এবং অনেক উপকার পাইছে। আমি সবাইকে বলি যে ওই ক্লাসগুলাতে আমি অ্যাডমিশনের আলোকে আসলে নিছি, বাট ওখানে আসলে সব গ্রামাটিক্যাল রুলস ইয়ে করা হয়েছে, এবং গ্রামার কিন্তু এসএসসি তেও যা পড়তেছো ওই এইচএসসি তেও একই রকম, নতুন 2-3টা টপিক আছে। বেসিক গ্রামার সব সেম। তো গ্রামারের ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে, যাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সমস্যা, রাইট ফর্ম অফ ভার্বসের সমস্যা, এগুলো নিয়ে আমি অনেক ডিটেইলসে আলোচনা করছি। পার্টস অফ স্পিচ চিনো না, ওই ক্লাসগুলা
অনেকেই আমাকে দেখে বলছে ভাই অনেক উপকার পাইছি, এবং ওই প্লেলিস্টের মধ্যে সবচেয়ে বেশি ভিউ হওয়া ক্লাস আমার ক্লাস। টিপস অ্যান্ড ট্রিক্স 1টা দেখবা এভারেজ অন্য ভাইয়াদের ক্লাসগুলা 4-5 হাজার ভিউ হয়েছে, কিন্তু আমার ক্লাসে মানে 10,000 ভিউ হয়ে গেছে কাছাকাছি। সো আমি জানি যে স্টুডেন্টরাও অনেক ওখান থেকে উপকার পাইছে আলহামদুলিল্লাহ। যাই হোক, ওকে। অ্যাবভ আর মনে রাখবা কোনো কিছু যদি কোনো কিছুর সাথে লেগে থাকে, কোনো একটা জিনিস যদি কোনো একটা তলের সাথে লেগে থাকে তখন সেটা অন হয়। কি হয়? অন হয়। যেমন দিস রিমোট ইজ অন মাই হ্যান্ড। আমার হাতের সাথে লেগে আছে। এটা কি আসমানের মধ্যে ঝুলে আছে? কোথাও ঝুলে আছে না, কোথাও না কোথাও লেগে আছে। তাহলে একটা টেবিলের উপর যদি একটা বই থাকে তাহলে টেবিল স্পর্শ করে আছে। কোনো কিছু কোনো তল স্পর্শ করে থাকলে সেটা হয় অন। কি হয়? অন। আচ্ছা, অনের উপরে আছে দেখো ওভার। ওভার মানে হচ্ছে কোনো কিছু যদি কোনো কিছু অবিচ্ছিন্ন অবস্থায় লিখে নিতে পারো, কোনো কিছু অবিচ্ছিন্ন অবস্থায় চলমান থাকলে। অন সাধারণত চলমান থাকে, যেমন মাথার উপর দিয়ে পাখি উড়ে গেল, এটা পাখি চলমান আছে, একটা ফ্যান ঘুরছে, ফ্যানটা চলমান আছে সাধারণত, অনেক সময় ব্যতিক্রম হয়। আর ওভার মানে হচ্ছে এটা হচ্ছে ওভার। আর অ্যাবভ মানে হচ্ছে অনেক উপরে। অ্যাবভ মানে হচ্ছে অনেক উপরে এবং স্থির। অনেক উপরে এবং স্থির। এটার আরো অনেক ব্যাখ্যা আছে, যেমন সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে বোঝালেও অ্যাবাভ হয়। যেমন বললাম দ্য ল্যান্ড ইজ ড্যাশ 10 মিটার হাই ফ্রম দ্য সি। ধরো বাংলাদেশ সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু 10 ফিট মাত্র উপরে, অ্যাভারেজ 10 মিটার হাই ফ্রম সি। তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো কিছু উঁচাই, পাহাড়ের কোনো কিছু উপরে আছে, সেক্ষেত্রে আমরা অ্যাবাভ বসাই। কি বসাই? অ্যাবাভ বসাই। ওকে, এরপরে দেখো থ্রো। থ্রো থ্রো মানে হচ্ছে কোনো কিছু যদি কোনো কিছু ভেদ করে যায়। সবাই একদম মনোযোগ দিয়ে ইয়ে করো। মহসিনা লিখছে যে সে মাস্টার বুকও কিনছে আমার ম্যাজিক রুলস গুলা পড়ে। আমাদের মাস্টার বুকের শুরুতেই কিন্তু 99 ম্যাজিক রুলস দেওয়া আছে। 99 ম্যাজিক রুলস। আমি যে ইংলিশ মাস্টার বুক লিখছি 99 ম্যাজিক রুলস দেওয়া আছে। এটা অ্যাডমিশনের জন্য লেখা বই। আমাদের ডিইউ এ ইউনিট প্লাস ডিইউ বি ইউনিটের জন্য আমি পুরা কাজটা আমি করছিলাম। আমাদের ইংলিশ বই 6 মাস কাজ করছে ওইটার উপরে। তো এখানে আমি 99টা ম্যাজিক রুলস দিছি, কারণ হচ্ছে স্টুডেন্টদের যাদের বেসিকে প্রবলেম থাকে, বেসিক ঠিক না করলে পরের টপিকগুলো আসলে বুঝবা না। 99টা রুলস দিছি এবং আমি স্টুডেন্টদেরকে চ্যালেঞ্জ দিছি, কারো যদি ওই 99টা রুলসের উপরে ভালো দক্ষতা থাকে তাহলে তারা অবশ্যই ইংরেজিতে তাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তাহলে থ্রু মানে হচ্ছে কোনো কিছু যদি কোনো কিছু ভেদ করে যায়। ধরো আমি তোমার এই যে সাদিয়া মনে করো আমি ক্লাস করাচ্ছি, সাদিয়া ঠিক মতো ক্লাস না করে লিখতেছে যে আমি তামিম ইকবালের ফ্যান, আই মিস তামিম ইকবাল। ঠিক আছে, বাংলাদেশ দলে এখন তামিম ইকবাল থাকলে বাংলাদেশ 500 রান করতো। তখন আমি কি করলাম? সাদিয়ার মাথায় হচ্ছে গুলি করলাম। গুলি এই দিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেল। তাহলে কোনো কিছু যদি কোনো কিছু ভেদ করে বের হয়ে যায় সেটা হয় থ্রু। তখন হবে দ্য বুলেট ওয়েন্ট থ্রু সাদিয়া সেট। সাদিয়া এমনি মজা করে বললাম, আবার মাইন্ড করে না, দেখা যাবে সাদিয়া আবার সাকিব আল হাসানের ফ্যান, বলা যায় না। আচ্ছা, তাহলে কোন একটা জানালায় মনে করো এনাম ভাইয়ের বাসায় গেছি, দেখতেছি যে এনাম ভাই জানালা দিয়ে এরকম করে তাল ছুড়ে মারতেছে, জানালা ফেটে তালটা জানালা দিয়ে বের হয়ে গেল। তাহলে কোন একটা কিছু যদি কোন একটা, ধর জানালাও তো একটা মাধ্যম ভেদ করে আরেকদিকে যদি চলে গেল, এটা মনে করো এনাম ভাই মনে করো তাল মারতেছে, এটা হলো তাল। তালটা যদি এই যে ভেদ করে জানালা দিয়ে যদি ভেদ করে যায় তখন হবে দ্য তাল ওয়েন্ট থ্রু উইন্ডো। তালের ইংরেজি তো পাম, তাহলে দ্য পাম went through the window. কারা কারা বুঝতে পারছো কমেন্ট করে জানাও। এটা 100 বুঝতে পারছে কিনা থ্রু, সবাই কমেন্ট করে জানায়। যদি বুঝতে পারি তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে কমেন্টে একটা করে এটা দিয়ে আমরা অ্যান্সার করব, এটাতে আমরা অ্যান্সার করব। ঠিক আছে? ওকে, ক্লিয়ার, ঠিক আছে। প্রিপোজিশন এইভাবে বুঝতে হবে। জীবনে বুঝছো এভাবে তো বোঝা দরকার। স্কুলে নরমালি টিচাররা বলে, আমি সব টিচারের কথা বলবো না, বেশিরভাগ টিচার বলে, আমাদের ক্ষেত্রেও বেশিরভাগ বলতো আসলে, এই জিনিসগুলো মুখস্থ করবি। ভাই মুখস্থ করার আগে তো জিনিসটার বেসিক বুঝাই দিতে হবে। বুঝে মুখস্থ করলে জিনিসটা ঢুকবে, না হলে যখন বাস্তব প্রয়োগ করতে যাবা না বুঝে মুখস্থ করলে আসলে তুমি বুঝবা না কোনটার জন্য কোনটা মানে বসতেছে, রাইট? আচ্ছা, ইন বলতে কি বোঝায়? যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি আলোচনা করতেছি। ইন মানে হচ্ছে স্থিরভাবে কোনো কিছু কোনো জায়গায় স্থিরভাবে বসে থাকা, স্থিরভাবে থাকা। যেমন ধরো আমি যদি রুমে দাঁড়ায় থাকি তাহলে আই এম ইন দ্য রুম। তুমি এখন একটা রুমে বসে ক্লাস করছো, একটা চেয়ার টেবিলে বা একটা বেডে বসে। তুমি কি দৌড়াতে ক্লাস করছো?
বা সাঁতার কাটতে কাটতে ক্লাস করছো না, তুমি স্থির আছো। তাহলে তুমি যদি কোনো একটা জায়গায় স্থির থাকো তাহলে সেখানে ইন হয়। কি হয়? ইন হয়। এটা যদি একটা রুম কল্পনা করো, রুমের মাঝখানে তুমি বসে আছো, তাহলে আই অ্যাম ইন দ্য রুম, আই অ্যাম ইন দ্য রুম। বা ইনসাইড অফ দাও হয়, ইনসাইড অফ দাও হয়। তাহলে ইন, ইনসাইড, উইদিন এগুলো একই রকম। ইনসাইড মানে কোনো কিছুর ভিতরে, যেমন মেনি থটস আর উইদিন মাই হেড, আমার মাথার ভিতরে অনেক চিন্তা আছে। মেনি থটস আর উইদিন মাই হেড, তাহলে কোনো কিছুর ভিতরে যদি থাকে, মেনি থটস, থটস মানে চিন্তা, আর উইদিন মাই হেড। ওকে, আচ্ছা। আর আউট অফ মানে হচ্ছে ধরো আমি কোনো কিছু ভেতর থেকে বাইরে ছুড়ে দিলাম, তাহলে এরকম করে ছুড়ে দিলাম, কোনো কিছু উপর দিয়ে আমি ছুড়ে দিলাম, কোনো একটা তলের উপর দিয়ে ছুড়ে দিলাম, আই পাস দ্য বল আউট অফ দ্য উইন্ডো, আউট অফ দ্য উইন্ডো, এরকম হলে আউট অফ হয় সাধারণত। বা কোনো একটা রুম থেকে বের হয়ে গেলাম, আমি রুম থেকে গতিশীল অবস্থায় বের হয়ে গেলাম, তাহলে আউট অফ হয়। আবার ইনটু কখনো হয়, ইনটু, ইনটু হচ্ছে ধরো তুমি হেঁটে রুমে প্রবেশ করতেছো, তুমি হেঁটে রুমে প্রবেশ করতেছো, তাহলে তুমি কি আছো? গতিশীল অবস্থায় আছো। এখন তুমি রুমে গিয়ে সুন্দর করে বসলা, এটা মানে একটা চেয়ার, চেয়ারে তুমি বসলা। তাহলে গতিশীল অবস্থা, গতিশীল অবস্থা থেকে যদি তুমি স্থির হয়ে যাও, সেখানে হয় ইনটু, মানে তুমি একটা রুমে হেঁটে ঢুকলা, তখন আই ওয়েন্ট ইনটু দ্য রুম, আই ওয়েন্ট ইনটু দ্য রুম। ঠিক আছে? ওকে, এইগুলাই মূলত লাগবে। আর আন্ডার বা বেনেথ বলতে বোঝায় হচ্ছে নিচে, আন্ডার বা বেনেথ বলতে হচ্ছে বোঝায় হচ্ছে নিচে। ধরো আমার পায়ের নিচে, আমার পায়ের নিচে মেঝে আছে, তাহলে দ্য ফ্লোর স্পর্শ করে আছে, দ্য ফ্লোর ইজ বেনেথ, বেনেথ মাই ফিট। কোনো কিছু স্পর্শ করে আমার পায়ের নিচে আছে, বেনেথ। আন্ডার স্পর্শ করে থাকতেও পারে, নাও করে থাকতে পারে, যেমন সমুদ্রের নিচে বোঝালো আন্ডার দ্য সি, ওটা কোনো কিছু স্পর্শ করে নাই। দেয়ার আর মেনি ফিশেস আন্ডার দ্য সি, অনেক সমুদ্র, গভীর সমুদ্র বুঝাইলো। অন্টু টন্টু কি, এগুলো আমি আলাদা করে পরে বুঝাবো। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ইন, অন আর অ্যাট। এইটা তোমাদের সবচেয়ে বেশি কনফিউশন হবে, এইটা সবচেয়ে বেশি কনফিউশন হবে। এইখানে হচ্ছে তিনটা বড় বড় সার্কেল দেওয়া আছে, তোমরা বুঝতে পারছো কিনা? এটা একটা সার্কেল, এইটা একটা সার্কেল, সার্কেলটা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টসে জানাও। তিনটা বড় বড় সার্কেল দেখা যাচ্ছে কিনা কমেন্টস করে জানাও। সবাই দেখতে পাচ্ছ কিনা? ইন, অন আর অ্যাট এর আমি কনফিউশন একদম একদম ক্লিয়ার করে দেব, একদম সুন্দর করে ক্লিয়ার করে দিব। দেখো, এটা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম, মানে সময় নির্দেশক প্রিপোজিশন। আমি এখন বোঝাবো সময় নির্দেশক প্রিপোজিশন, সময় নির্দেশক প্রিপোজিশন। এইটা দ্বারা শুধু সময় বোঝায় না, স্থানও বোঝায়। কি বোঝায়? স্থানও বোঝায়। ইন, অন আর অ্যাট দ্বারা সময়ও বোঝায়, স্থানও বোঝায়। মনে রাখবা, বড় সময়, বড় সময় মানে কি? বড় সময় মানে হচ্ছে বছর, বড় সময় মানে কি? বছর। মাস, দশক মানে 10 বছর, শতক মানে সেঞ্চুরি। বড় বড় সময়ের ক্ষেত্রে সবসময় ইন বসে। বড় বড় সময়ের ক্ষেত্রে কি বসে? ইন বসে। তাহলে বড় সময়ের ক্ষেত্রে কি বসে? বড় সময়ের ক্ষেত্রে ইন বসে। সবাই কমেন্টে লিখো বড় সময় এবং স্থান। শুধু বড় সময় না, বড় স্থানের ক্ষেত্রেও, বড় স্থানের ক্ষেত্রেও, বড় স্থানের ক্ষেত্রেও ইন বসে। বড় স্থানের ক্ষেত্রেও সাধারণত ইন বসে। বড় সময়ের ক্ষেত্রেও ইন বসে, বড় স্থানের ক্ষেত্রেও ইন বসে। ঠিক আছে? সবাই 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 কমেন্ট করো, সবাই কমেন্ট করো। মনে রাখবা, যত বেশি কমেন্ট করবা, তুমি এটা থিঙ্ক করতেছো। যত তুমি থিঙ্ক করতেছো, জিনিসটা নিয়ে যত ভাবতেছো, ওটা তত মাথায় ঢুকে যাবে। সো আমি চাই আমার স্টুডেন্টরা ক্লাসে প্রচুর অ্যাক্টিভ থাক। শুধু ক্লাসের পরে সাদমান ভাই সেরা, দিবা আপু সেরা এই পোস্ট না দিক, ক্লাসটা মনোযোগ দিয়ে করুক। তোমরা পোস্ট না দিলেও আমি কোনো মাইন্ড করবো না। বাট তোমার যদি দিন শেষে কাজে লাগে, তোমার সাথে কোনো একদিন দেখা হয়ে গেল রাস্তাঘাটে, বা তুমি মেসেজ করে আমাকে বললা ভাই আমি প্লাস পাইছি এসএসসিতে, এটার পিছনে আপনার এই ক্লাসটার অনেক অবদান ছিল। বা ইংলিশে আমি যে প্লাস পাইছি, আপনাদের ক্লাস না করলে শিখতে আমি হয়তো পারতাম না। আপনি, দীপা আপু, সামি ভাই মিলে আমাদের বেসিক ভালো করছেন। তখন ভালো লাগবে যে আমি কারো লাইফের ছোট্ট একটা জায়গায় আমি ভূমিকা রাখতে পারছি। ঠিক আছে? আমার দিক থেকে এটা হয়তো খুব বেশি বড় কিছু না, তোমার দিক থেকে এটা হয়তো অনেক বড় কিছু। তো আমার মনে হয় টিচিং এর এটাই সবচেয়ে বড়, আসলে আমার কাছে মনে হয় যে প্রাপ্তি, যে মানুষের, যাকে আমি চিনি না, এরকম এরকম অনেক মানুষের জীবনে আমি অবদান রাখতে পারতেছি। যেমন নৈয়র টিচারের আমার এপিসোডে আমি সাইফকে বলছিলাম, সাইফ তো আমার নৈয়র টিচারটা হোস্ট করছিল, তোমরা দেখছো কিনা? ওইখানে আমি সাইফকে একটা কথা বলছিলাম যে সাইফ বলছিল যে টিচিং এর সবচেয়ে আসলে
প্রাপ্তি কি, সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত কোনটা? আমি বলছিলাম যে আমি এক ছোট একটা উদাহরণ দিছিলাম ওখানে। এবং আমার খুব পছন্দের উদাহরণ সেটা যে আমি আমার নিজের ছোট বোনকে, ও আমার স্টুডেন্ট ছিল, ভর্তি করাতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গেছি। ও জাহাঙ্গীরনগরে লতে চান্স পাইছিল। এবং ভর্তি করাতে গিয়ে ওই যে রাস্তাটুকু আমি হাঁটছি, আমি কয়েকশো স্টুডেন্টের সালাম পাইছি। যাদের কাউকে আমি আসলে চেহারাই চিনি না। কারণ ওরা সব আমার অনলাইনের স্টুডেন্ট। এবং তারা বলছে, আমি তো ৭ বছর ধরে পড়াই, যে ভাইয়া আমরা আপনার স্টুডেন্ট ছিলাম অনলাইনে। তো আমি কিন্তু ওদের চেহারা চিনি না। বাট ওরা আমাকে চিনে। ওরা সামনে এসে আমাকে সালাম দিছে, বলছে যে ভাই আপনার ক্লাস করছি। এটা আমার হৃদয়টা ভরে গেছে। এবং বাংলাদেশের এখন যেকোনো জায়গায় ঘুরতে গেলে আমি কোথাও না কোথাও আমার স্টুডেন্ট পাই। সো এইটা হচ্ছে আমার মনে হয় যে আমার সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা। সো এই হলো ব্যাপার। তো বড় সময় স্থানের ক্ষেত্রে ইন বসে। অন হচ্ছে মাঝারি সময় স্থানের ক্ষেত্রে। মাঝারি সময়। মাঝারি সময় বলতে কি বোঝাচ্ছি? মাঝারি সময় বা স্থান মানে আমি বোঝাচ্ছি যে তোমার সপ্তাহ, সপ্তাহ, তারপরে হচ্ছে তোমার সপ্তাহ, তারপরে হলো দিন, সপ্তাহ, দিন, তারপরে তোমার নির্দিষ্ট উৎসব, নির্দিষ্ট কোনো উৎসব মানে ঈদ বা পূজা এসবের ক্ষেত্রেও অন বসে। আর একদম ছোট সময়ের ক্ষেত্রে, একদম ছোট সময়ের ক্ষেত্রে অ্যাট বসে। ছোট সময় এবং স্থান, ছোট সময় এবং স্থানের ক্ষেত্রে অ্যাট বসে। এগুলা সবগুলোর উদাহরণ দিচ্ছি। স্থানের ক্ষেত্রে এগুলা জাস্ট আগে একটু তুলে নাও। অ্যাট বসে। এটা তুলে নাও, তারপরে আমি বিস্তারিত যাচ্ছি। ওকে, আচ্ছা, এটা আমি উদাহরণ দিয়ে বুঝাই দিব, কোনো সমস্যা নাই। আবার দেখো, এটা টাইমের একটা গেল। আবার আরো একটা উদাহরণ দিচ্ছে ওই জাতীয়ই, যে অ্যাট সাধারণত আলাদা, আলাদা করে এখন আমরা দেখি। অ্যাট আমরা আলাদা, আলাদা করে দেখি। ধরো আমি বললাম যে আমি তুমি ধরো বললাম যে ইংলিশ ক্লাস রাত ৮টায় হবে। তাহলে ইংলিশ ক্লাস উইল বি হেল্ড অ্যাট হবে, অন হবে নাকি ইন হবে? অ্যাট 7:30 PM ইংলিশ ক্লাস হবে ৭:৩০-এ। তাহলে অ্যাট হবে, অন হবে নাকি ইন হবে বলো? অ্যাট হবে, ইন হবে নাকি অন হবে? থ্যাংক ইউ জান্নাত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ছোট সময় কি এই যে অ্যাট হচ্ছে ছোট সময়। ছোট বা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে অ্যাট বসে। ঠিক আছে? এটা অ্যাট হবে। একজন লিখছে অন, obviously না। দেখো, দেখো এখানে অ্যাট হবে। কি হবে? অ্যাট হবে। কেন অ্যাট হবে? কারণ এটা একটা নির্দিষ্ট সময়। সন্ধ্যা ৭:৩০ ক্লাস হবে। এটা কি একটা নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সবসময় অ্যাট বসে। এই যে বলে দিছে দেখো, স্পেসিফিক টাইম। এখানে লেখা আছে স্পেসিফিক টাইম। স্পেসিফিক টাইম মানে হচ্ছে, স্পেসিফিক টাইম মানে হচ্ছে নির্দিষ্ট সময়। আমি ৯:১৫-তে ঘুমাবো। তুমি বললা আমি রাত ৯:১৫-তে ঘুমাবো। তাহলে একটা নির্দিষ্ট সময়। তুমি বললা যে আমি সকাল ৭:৩০টায় স্কুলে যাব। তাহলে I will go to school at 7:30 at ধরো 7 PM 7 AM সকালে যেহেতু স্কুলে যাও 7 AM। তাহলে একদম নির্দিষ্ট সময়ে হেলথ বানান ভুল, AZLD এটা জোরে লিখতে গিয়ে হয়ে যায়। ওটা ব্যাপার না। গ্রামারটা বুঝতে পারছো কিনা এটা দেখো। আচ্ছা, তাহলে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে কি বসবে? অ্যাট বসবে। নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে কি বসবে? নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে অ্যাট বসবে। সবাই এটা বুঝতে পারছে কিনা? সবাই নির্দিষ্ট এই জিনিসটা বুঝতে পারছে কিনা কমেন্টসে জানাই। সবাই এটা বুঝতে পারছে কিনা কমেন্টসে জানাই। ইয়েস, সবাই বুঝতে পারছে। আচ্ছা, আবার দেখো সন্ধ্যার ক্ষেত্রে, সন্ধ্যার ক্ষেত্রে ডন, ডাস্ক। ডন মানে হলো প্রভাত। ডন মানে হলো প্রভাত। মানে সকালের আগের যে সময়টা, ফজরের পরে দেখবা আলো ফোটার, সূর্যের আলো ফোটার আগের যে সময়টা ১৫-২০ মিনিট, এটাকে বলে প্রভাত।
একদম যখন হালকা আলো এবং পাখির আওয়াজ শোনা যায়, যেটাকে সুবহে সাদেক বলে। আর ডাস্ক মানে হচ্ছে গোধূলি, ডাস্ক মানে হচ্ছে গোধূলি। ডন এবং ডাস্কের আগে অ্যাট বসে। সবাই এটা কমেন্টে লিখো, অ্যাট ডন, অ্যাট ডাস্ক, সবাই লিখো, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বাবা মর্নিং ইভিনিং এর আগে আবার ইন বসে। মর্নিং ইভিনিং এর আগে কি বসে? মর্নিং ইভিনিং এর আগে অ্যাট বসে। তাহলে মর্নিং ইভিনিং এর আগে অ্যাট, বাট ডন ডাস্কের আগে সরি, মর্নিং ইভিনিং এর আগে ইন, মর্নিং ইভিনিং এর আগে হচ্ছে ইন দা মর্নিং, ইন দা ইভিনিং। বাট ডন ডাস্কের আগে হচ্ছে অ্যাট বসে। নাইটের আগেও অ্যাট বসে, রাতের ক্ষেত্রেও নাইটের আগে কি বসে? অ্যাট বসে। আচ্ছা, সানসেটের ক্ষেত্রে সূর্যাস্ত, সানসেট, সানরাইজ। তাহলে সানসেট কখন হয়? সানসেট হয় হচ্ছে ডাস্কের সময়। ডাস্ক মানে হচ্ছে ডিউএসকে হবে মনে হয়, ডিউএসকে, ডাস্ক মানে হচ্ছে গোধূলি, গোধূলি। তাহলে এই যে সূর্যাস্তের যে সময় সানসেট আর সানরাইজ, এগুলোর ক্ষেত্রেও অ্যাড বসে। আর ডন মানে হলো সানরাইজ, সানরাইজের আগের মুহূর্ত ডন, তাহলে ডন, ডাস্ক এগুলোর ক্ষেত্রেও অ্যাড বসে। ঘড়ির নির্দিষ্ট যে কোনো সময়ের ক্ষেত্রে মনে রাখবা 9:30, 10:30, 11:30, 12:30, ঘড়ির নির্দিষ্ট কোনো সময়, স্পেসিফিক কোনো সময়, সেক্ষেত্রে সবসময় অ্যাড বসবে। এগুলা থেকে পরীক্ষা কিন্তু বেশি হবে। এখন আমি একদম রুলস ধরে ধরে পড়াচ্ছি। অবস্থান বুঝাইতে নাম উল্লেখিত ছোট স্থানের আগে, যেমন গ্রাম, এলাকা, মহল্লা, ছোট শহর, এদের আগে অ্যাট বসে। যেমন ধর আমি বললাম আমি ঢাকার মিরপুরে থাকি। এই যে চাষারা নারায়ণগঞ্জের একটা জায়গার নাম, চাষারার কেউ আসো নাকি? মজির খিল এই জায়গা কোন জায়গা আমি জানি না। ধর আমি বললাম আমি ঢাকার কমলাপুরে থাকি। আই লিভ, আমি ঢাকার আসলে গুলশানে থাকি, তাহলে আই লিভ ড্যাশ গুলশান ড্যাশ ঢাকা, কি হবে কমেন্টে জানাও। আই লিভ ড্যাশ গুলশান ড্যাশ ঢাকা, দুইটা ড্যাশ আছে, কোনটার আগে কি হবে কমেন্টসে জানাও, কোনটার আগে কি হবে কমেন্টসে জানাও। প্রথমটার ক্ষেত্রে হবে অ্যাট। দেখো দুইটা জায়গা, একটা হচ্ছে গুলশান, একটা হচ্ছে ঢাকা। তাহলে গুলশান হচ্ছে ছোট জায়গা, ঢাকার তুলনায় ছোট জায়গা কি? গুলশান। তোমার স্কুল হলে কি হবে? স্কুলের আগেও অ্যাট হবে। আর ঢাকা হচ্ছে একটা বড় জায়গা, ঢাকা একটা সিটি, সিটির আগে সবসময় ইন। আচ্ছা, তারপর সময় বুঝাইতে অ্যাট বসে। সময় মানে হচ্ছে ছোট সময়, এই যে আই উইল গো টু বেড অ্যাট 10 o'clock, তাহলে এটা ছোট সময়। এরপর অবস্থা বুঝাইতে অ্যাট বসে, এগুলো একদম মুখস্থ, এগুলা কিন্তু একদম এই রুলস গুলা মুখস্থ, কণ্ঠস্থ, ছোটস্থ, এবং প্রত্যেকটার একটা করে উদাহরণ, প্রত্যেকটার একটা করে উদাহরণ। তোমরা এই কাজটা করবা। অবস্থা বুঝাইতে অ্যাট বসে, যেমন দ্য কান্ট্রি ইজ অ্যাট ওয়ার নাও। অ্যাট ওয়ার মানে হচ্ছে যুদ্ধাবস্থা, যুদ্ধাবস্থা। ধর আমি বললাম দেশ বিশৃঙ্খল অবস্থায় আছে, তাহলে দ্য কান্ট্রি ইজ অ্যাট ক্যাওয়াস নাও। দেশ এখন একটু বিশৃঙ্খল অবস্থায় আছে না? একটু দেখবো একটু কি হচ্ছে, একটু মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে। দ্য কান্ট্রি ইজ অ্যাট ক্যাওয়াস নাও, অ্যাট ক্যাওয়াস নাও। হার বা গতি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হার বা গতি বুঝাইতে অ্যাট বসে। আসিফ ওয়াজ ড্রাইভিং দ্য কার অ্যাট 110 কিলোমিটার পার আওয়ার। 110 কিলোমিটার গতিতে গাড়িটি চালাচ্ছিল। হার বলতে ধরো আমি বুঝাইলাম দা বোলার বোল্ড, দ্য বোলার বোল্ড, ধরো তাসকিন বল করতেছে, তাহলে দা বোলার বোল্ড ড্যাশ 98 কিলোমিটার, তাহলে বোল্ড অ্যাট 98 কিলোমিটার, 98 কিলোমিটার গতিতে বল করছে। ইয়েস, প্রভাত এবং গোধূলি অনেক কম সময়। মুস্তাকিম খুব সুন্দর জিনিসটা ধরতে পারছে। প্রভাত এবং গোধূলি সাধারণত 15 মিনিট 20 মিনিট, কিন্তু মর্নিং ইভিনিং, সকাল মানে হচ্ছে মিনিমাম 6টা থেকে 10টায়, পুরাটাকে সকাল বলছি আমরা, তাই না? তাহলে সকাল হচ্ছে বড় সময়, এই জন্য ওটার আগে ইন। কিন্তু মর্নিং ইভিনিং কিন্তু ছোট সময়। নাইটও কিন্তু আবার বড় সময় হলেও সেটার আগে আবার অ্যাড বসছে। ওকে, এখন দেখো দায়িত্ব বুঝাইতে অ্যাড বসে, যেমন ইউ মাস্ট রিপেয়ার ইট অ্যাট ইউর ওন কস্ট, মানে নিজ দায়িত্বে এটা ঠিক করে দিতে হবে। নিজ দায়িত্বে তুমি, ধরো তুমি কোনো কিছু নষ্ট করলা, তোমার বন্ধু বললো যে নিজ দায়িত্বে এটা ঠিক করে দাও, ঠিক আছে? দূরত্ব বুঝাইতে অ্যাট বসে। গুলশান ইজ অ্যাট 50 কিলোমিটার্স ফ্রম হিয়ার। এখান থেকে গুলশান 50 কিলোমিটার, এখান থেকে 50 কিলোমিটার দূরত্ব। দূরত্ব বুঝাইতে অ্যাট বসে, এগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে। হ্যাঁ, তাসকিন একটা উইকেট পাইছে, রোহিতের উইকেট পাইছে, তাই না? আচ্ছা, এরপর যে লিখছে আমার দাদি তো 8টা বাজলেই দুপুর বলে, তোমার দাদির সময়ের হিসাব তাহলে একটু ডিফারেন্ট। ঠিক আছে, এরপর বয়স বুঝাইতে অ্যাড বসে। হি লস্ট হিজ ব্রাদার অ্যাট 10।
মানে 10 বছর বয়সে তার ভাইকে হারিয়েছে। এটা সময় বয়স বুঝাইতে, দিক বুঝাইতে। এটা যেগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছে সেগুলা বাচ্চারা মনোযোগ দিও। যেগুলা আমি তোমার ভেরি ভেরি যেগুলা দাগ দিচ্ছি সেগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মানে সেগুলা বেশি গুরুত্ব করতে পারবা। একজন লিখছে 100 রানের জন্য মাত্র 100 রানের জন্য সেঞ্চুরি করতে পারেনি সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। ভেরি স্যাড অসীম, বাট এখন ক্লাসে মনোযোগ দাও। তারা সেঞ্চুরি করলে বা না করলে তোমার জীবনে এটার খুব বেশি প্রভাব পড়বে না। বাট তুমি প্রিপোজিশন না পারলে তুমি ক্লাস মিস করতে পারো, এবং ভবিষ্যতে তুমি মেডিকেলে পরীক্ষা দাও, সেখানে কিন্তু তোমার ক্লাস মিস করার জন্য তুমি মেডিকেল হয়তো চান্স পাবা না, কারণ ওখানে সেটার উপরে মার্কস আছে। ভার্সিটিতেও কিন্তু পয়েন্টের উপরে মার্কস আছে। দেখা যাবে এটার জীবনে তোমার ক্যারিয়ারে প্রভাব পড়বে। এ প্লাসটাকে ছোট মনে করছো, কিন্তু এটা তোমার ক্যারিয়ারের সাথে সম্পর্কিত। সো খুবই খুবই মনোযোগ দাও। যারা ক্লাসে অনেকে বলে ভাইয়া টানা 1 ঘন্টা মনোযোগ রাখতে পারি না, যারা এই কথা বলো আমি তাদেরকে জাস্ট বলি যে তুমি জাস্ট সিচুয়েশনটা কল্পনা করো, তুমি সিসিতে প্লাস পাওনি, তখন তোমার বাবার মুখটা আর তোমার মায়ের মুখটা কল্পনা করবা, যারা অনেক কিছু ত্যাগ করে না তোমার জন্য। এই যে তোমাকে শিখতে ভর্তি করাই দিছে, তোমার বাবা মার কিন্তু এটা কষ্টের টাকা, অনেক কষ্টের টাকা ভাইয়া। এখনো তোমার তো উপার্জন করা না, উপার্জন করলে বুঝবা। আমি এই যে উপার্জন করা শুরু করছি কয়েক বছর হলো আল্লাহর রহমতে, আমি বুঝি প্রত্যেকটা টাকার কতটা মূল্য আছে, এটার জন্য কত পরিশ্রম করতে হয়। আজকে যেমন আমি টানা 5 ঘন্টা ক্লাস নিয়েছি, টানা 5 ঘন্টা। সো এটার জন্য পরিশ্রম আছে। সো তোমার বাবা মার যে পরিশ্রম, এই পরিশ্রমটা মূল্য দিও। ভাববা খালি ভাববা যে তোমার বাবা মার আসলে হচ্ছে ওই সময়ের মুখটা কতটা করুণ, কতটা কষ্ট। কেউ একজন ফোন দিয়ে তোমার মাকে বলবে, এই তোমার ছেলে তো চান্স পায়নি, কি প্লাস পায়নি কি, এই হলো ব্যাপার। ওকে, নিচের শব্দগুলোর পরে অ্যাড বসে এই শব্দগুলো মুখস্থ করবা। আমি বেশি গুরুত্বপূর্ণগুলো বলে দিচ্ছি। অ্যারাইভ, অ্যাস্টনিশ, অ্যাস্টনিশ মানে হচ্ছে মুগ্ধ, অ্যাস্টনিশ মানে হচ্ছে মুগ্ধ। অ্যানয়েড, এনভি, এনভি মানে ঈর্ষা করা, এনভি মানে ঈর্ষা। শেম, শেম মানে লজ্জা। স্মাইল, লাফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সারপ্রাইজড, ওয়ান্ডার, এই কয়টা মুখস্থ করবা। যে কয়টা বেশি গুরুত্ব দিয়ে দাগাই দিলাম এগুলা ভালো করে মুখস্থ করবা, এগুলা ভালো করে মুখস্থ করবা। ওকে, এর পরেরটাই যাই তাহলে। হি ইজ ওয়েটিং ড্যাশ দ্য রিসিপশন। রিসিপশন মানে হচ্ছে হোটেল বা ইয়েকে দেখবা যে শুরুতে একটা গেটের সামনে একটা জায়গা থাকে, সেটাকে বলে রিসিপশন। তাহলে কি হবে? রিসিপশন একটা জায়গা। অ্যাট হবে, তাই না? রিসিপশন তো একটা ছোট জায়গা, একটা একটা হোটেল তো অনেক বড় জায়গা, হোটেলের ছোট্ট একটা জায়গা, এটা তাহলে ছোট জায়গা। ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট বসে। তাহলে হি ইজ ওয়েটিং অ্যাট দ্য রিসিপশন, কি হবে? অ্যাট দ্য রিসিপশন। দেখো লিখে দিছে টেম্পারেচার মানে তাপমাত্রা, তাপমাত্রা নিচে সুন্দর করে লিখে দেওয়া আছে। তাপমাত্রা, স্পিড মানে গতি, প্রাইস, স্টেশন, স্ট্যান্ড, রিসিপশনের আগে সবসময় অ্যাট বসে। কত সুন্দর করে লিখে দেওয়া আছে। আর কোথাও এত গোছানো ক্লাস পাবা না। ঠিক আছে? এর শিখর আগে আমি দেশের আরো একটা বড় প্ল্যাটফর্মে ক্লাস নিছি। শিখর ক্লাসগুলো অনেক গুছানো। কারণ আমাদের আলাদা একটা টিম আছে। ৩ জনের টিম আছে, যাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই কনটেন্ট গুলা গুছায় গুছিয়ে আমাদেরকে দেওয়া, যাতে আমরা ক্লাসে ভালোভাবে ডেলিভারি দিতে পারি। তারা এগুলো নিয়ে গবেষণা করে। ঠিক আছে? ওকে। একজন লিখছে রাইটিং নিয়ে টেনশনে আছি। ভাইয়া রাইটিং নিয়ে সুন্দর করে আমাদের থেকে আমরা সাজেশন দিয়ে দিব। আগে ভাই প্রিপজিশন পড়। যখন যে জিনিসটা পড়ানো হয় এই জিনিসটা পড়বা। মনে রাখবা জীবনে যখন যেটাতে ফোকাস করা গুরুত্বপূর্ণ, সেটা বাদ দিয়ে অন্য কিছু টেনশন করলে তোমার লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। সো তোমার যেমন রাইটিং নিয়ে টেনশন, আমাদেরও তোমার চেয়ে বেশি টেনশন আছে। তোমারে প্লাস পাওয়ানো লাগবে, এই টেনশন তোমার চেয়ে আমার বেশি। ঠিক আছে? কারণ তোমার ছোট ভাই বোনরা ভর্তি হবে তোমার সাজেশনে। তুমি যদি শিখো থেকে ভালো সাজেশন সার্ভিস পাও, তাহলে তুমি লোকজনকে বলবা যে শিখোতে ভর্তি হও। তোমরাই আমাদের অ্যাম্বাসেডর। তোমাদেরকে চান্স পাওয়ানো আমাদের বেশি গুরুদায়িত্ব। সো তোমাদের সব সাজেশন আমরা দিয়ে দিব। প্রত্যেক বছর দিই না এসএসসি ব্যাচকে? আচ্ছা, অন, অন মানে কি? দেখো লিখে দিয়েছে। ডেট মানে তারিখের আগে। ডেট মানে হচ্ছে তারিখ। তাহলে ডেট মানে ধরো বললাম যে আমি তোমার সাথে জানুয়ারি মাসের 5 তারিখে দেখা করব। I will meet you, I will meet you dash 5 p.m. dash 10 জানুয়ারি dash 10 জানুয়ারি। বলো কোনটার আগে কি হবে? I will meet you, সবাই আনসার করো, সবাই, এভরিওয়ান। I will meet you dash 5 p.m. dash 10 জানুয়ারি। আমি তোমার সাথে জানুয়ারি মাসের 10 তারিখের বিকেল 5টায় দেখা করব। কি হবে আনসারটা? দেখো তারিখের আগে সবসময় মনে রাখবা, তারিখের আগে সবসময় অন বসে। তারিখ মানেই হচ্ছে অন, তাহলে জানুয়ারির আগে হবে অন। আর এই সময়ের আগে, নির্দিষ্ট সময়ের আগে বসে অ্যাট। তাহলে হবে অ্যাট আর অন, অ্যাট আর অন। আগে অ্যাট পরে অন, আগে অ্যাট পরে অন। মনে রাখবা জন্মদিন, উৎসবের দিন, বিশেষ দিন,
এদের আগেও সবসময় অন বসে, এদের আগে সবসময় কি বসে? অন বসে, অন বসে। নির্দিষ্ট কোনো বার, নির্দিষ্ট কোনো বার, সোমবার, মঙ্গলবার, সোমবার, মঙ্গলবার, এদের আগেও কি বসে? অন বসে, এদের আগেও কি বসে? অন বসে। তাহলে নির্দিষ্ট দিন তারিখ সবার আগে সবসময় অন। ঈদের দিন, পূজার দিন সবসময় অন, সবসময় অন। আবার দেখো কোনো কিছুর উপরে বসে আছো সেক্ষেত্রেও অন বসে। নদীর তীর বোঝাতে অন বসে, ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো কিছুর উপরে সংলগ্ন বোঝাতে এই যে বই লেগে আছে, দা বুক ইজ অন দা টেবল, এটা নদীর তীর, এটা গুরুত্বপূর্ণ। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে, দা অফিস ইজ অন দা 4th ফ্লোর, মানে 4 তলা, 4th ফ্লোর মানে 4 তলা, তাহলে তলা বুঝাইতে। সীমানার উপরে বুঝাইতে অন বসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধরো বুড়িগঙ্গা হচ্ছে ঢাকার দক্ষিণে, কিন্তু এটা কিন্তু ঢাকার সীমানার ভিতরে, তাহলে সীমানার উপরে। ঢাকা তো নদীর চেয়ে অবশ্যই উঁচাতে আছে, নাহলে ঢাকাটা ডুবে যাইতো। তাহলে কোনো সীমানার উপরে বুঝাইতে সবসময় অন বসে, সীমানার উপরে বুঝাইতে কি বসে? অন বসে। এগুলার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? নদীর তীর আর সীমানার উপর, এই দুটা বেশি গুরুত্বপূর্ণ। আরাফাত লিখছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝি না, কি করব? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাস তো আমি তোমাদের নিয়েছি, ওই ক্লাসটা আবার রেকর্ড দেখবা। আর তোমাদের যদি এখন রিভিশন ক্লাস না হয় তাহলে হয়ে থাকবে, ঠিক আছে? ওকে। বার তারিখের পূর্বে দিবসের আগে অন বসে, হি উইল কাম ব্যাক অন সানডে অন দা 15 মে, তাহলে সানডে আর 5 মে। ওকে। সম্বন্ধে বুঝাতে অন বসে, হি রট অ্যান এসে অন দা কাউ, তাহলে গরুর উপরে রচনা লিখলো, গরুর রচনা, তাহলে সম্বন্ধে মানে অ্যাবাউট, অ্যাবাউটের কাছাকাছি। আচ্ছা, অ্যাবাউট শব্দটাকে ভাঙলে তোমাদের মজার একটা জিনিস শেখায়। অ্যাবাউট, অ্যাবাউটের মধ্যে 3টা প্রিপোজিশন আছে, কে কে পারে দেখি? কে পারে দেখি? পড়লে তার নাম আমি বলবো, পারলে নাম বলবো। অ্যাবাউটের মধ্যে 3টা প্রিপোজিশন একসাথে লুকায় আছে, 3টা প্রিপোজিশন মিলে হইছে অ্যাবাউট। দেখি কারা কারা পারো। মোস্তাকিম লিখছে, ভাই আমার একটি প্রশ্ন, 10টা সাবজেক্ট 1 মাসে রিভিশন শেষ করব কিভাবে? তুমি একটা স্পেসিফিক রুটিন বানাবা, রুটিন কিভাবে বানাতে হয় এটা নিয়ে শিখতে 2 সপ্তাহ আগে সুন্দর একটা আমি ভিডিও দিছি, তোমরা দেখছো? তোমাদের মাহিন ভাইয়া, নোমান ভাইয়া, শিশির ভাইয়া, এই 3 জনকে সাথে নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, তোমাদের সব কমন সমস্যার সমাধান। কারা কারা দেখছো? এই ভিডিওতে তোমাদের যত বেসিক প্রবলেম আছে এটা নিয়ে কিন্তু আমি সুন্দর একটা ভিডিও বানাইছি, কিভাবে রুটিন বানাতে হয়, কিভাবে পড়তে হয়, হ্যাঁ, কিভাবে মোটিভেশন রাখতে হয়, এগুলো নিয়ে কিন্তু বানাইছি, শিখর ইউটিউব চ্যানেলে পাবা। তাহলে দেখো, অ্যাবাউট হচ্ছে অন প্লাস বাই প্লাস আউট, এই 3টা মিলে হয় অ্যাবাউট। অন প্লাস বাই প্লাস আউট, অনেকেই লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, অনেকেই লিখেছে, এই জন্য নাম পড়লাম না কারণ সময় নষ্ট হচ্ছে। অন প্লাই বাই প্লাস আউট মিলে হয়েছে অ্যাবাউট। আর অ্যাবাভ হয়েছে কিভাবে জানো? অ্যাবাভ, অ্যাবাভ মানে উপরে, অন প্লাস বাই প্লাস আপ, অন প্লাস বাই প্লাস আপ, এই 3টা মিলে হয়েছে অ্যাবাভ। অনেকে বলে অ্যাবভ, উচ্চারণটা আসলে অ্যাবাভ। নতুন জিনিস শিখলা কিনা কমেন্টসে জানাও। ভাইয়া লিংক শিখর ইউটিউব চ্যানেলে গেলেই খুঁজে পাবা, একটু কষ্ট করো। মনে রাখবা, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। জীবনে যে জিনিসটা ইজিলি পাইছো সেটা জীবনেও তোমার কোনো, তুমি শিখর ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ দিয়ে যদি সাদমান ভাই নজরুল টিচারের ক্লাস এপিসোডটা দেখো, ওই আমি 3টা ভাইকে নিয়ে তোমাদের কমন প্রবলেম গুলো নিয়ে ভিডিও, সেটা দেখো, তোমার কাজে বেশি লাগবে। লিংক দিয়ে দিলে এটা বেশি কাজে লাগবে না। তারপরও 3টা ক্লাসের লিংক দিয়ে দিছি, তোমরা চাইছো, বাট এগুলো তোমরা খুঁজে বের করবা। নির্ভরতা বোঝাতে অন বসে, উই লিভ অন রাইস, মানে আমরা ভাত খেয়ে বেঁচে থাকি, ভাতের উপর আমরা নির্ভর। অনুসারে বোঝাতে অন বসে, মানে অ্যাকর্ডিং টু, হি হ্যাজ লিভ অন মেডিকেল সার্ভিস। সময়ের বর্ণনা বোঝাতে, এটার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সম্বন্ধ আর নির্ভরতা এবং অনুসারে। 6, 7, 8 এই 3টা বেশি গুরুত্বপূর্ণ, 6, 7, 8 এই 3টা বেশি গুরুত্বপূর্ণ। এবং নির্দিষ্ট শব্দগুলোর সাথে, এগুলো একদম মুখস্থ, নির্দিষ্ট শব্দগুলোর সাথে এগুলোর মধ্যেও আমি দাগাই দিচ্ছি। ভাই তোমাদের জন্য কত কষ্ট করি। কংগ্রাচুলেশন, এটা থেকে খুব ভালো আসবে, কংগ্রাচুলেট অন। প্রাইড অন মানে গর্ব করা। ইনসিস্ট অন, ইনসিস্ট অন মানে প্রলুব্ধ করা, ইনসিস্ট অন মানে প্রলুব্ধ করা। এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ডিপেন্ড অন মানে নির্ভর করা, ডিপেন্ড অন মানে নির্ভর করা। ইম্পোজ অন মানে আরোপ করা। টেক পিটি অন মানে অনুতাপ করা। এই সবগুলা শব্দের সাথে অন বসে। এগুলো কিন্তু তোমরা অ্যানোটেড স্লাইড পেয়ে যাবা, সো তখন তোমরা এগুলা থেকে নোট করে নিতে পারো, ঠিক আছে? ওকে, এরপরে দেখো ইন। মনে রাখবা, বড় সময়, বড় সময়ের আগে সবসময় ইন বসে। বড় সময় মানে কি? বড় সময় মানে হচ্ছে মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস। বছর, কাল, মাস, বছর, কাল।
শতাব্দী, সকাল, সন্ধ্যা, সকাল, সন্ধ্যা, এগুলার আগে সবসময় কি বসে? ইন বসে। যেমন I will see you ড্যাশ জানুয়ারি। একটা তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দিই। আবার I will meet you ড্যাশ 15 জানুয়ারি। দুইটার ক্ষেত্রে কি কি প্রিপজিশন হবে? কমেন্টে জানাও। দুইটার ক্ষেত্রে কি কি প্রিপজিশন হবে? কমেন্টসে জানাও। দ্রুত জানাও, দ্রুত দ্রুত জানাও। দুইটার কোনটার ক্ষেত্রে কি প্রিপজিশন হবে? দ্রুত জানাও। আমি কিন্তু প্রিপজিশনটাই বেশি ধরে ধরে পড়াচ্ছি, কারণ প্রিপজিশনে তোমাদের জাতীয় সমস্যা, অনেক সমস্যা হয়। ইয়েস, প্রথমটার ক্ষেত্রে দেখো শুধু মাস আছে, শুধু মাস। আমি বলছিলাম মাসের ক্ষেত্রে হয় ইন, আর তারিখের ক্ষেত্রে হয় কি? তারিখের ক্ষেত্রে হয় হচ্ছে অন। দেখো জানুয়ারির আগে এখানে লেখেছে 15তম জানুয়ারি, তাহলে এটা তারিখ। তারিখ যদি দেওয়া থাকে তখন অন, আর শুধু যদি মাস থাকে তখন কিন্তু ইন। এইটা কিন্তু একটা জাতীয় সমস্যা হবে তোমাদের, এই জায়গায় কিন্তু ভুল করা যাবে না। ঝামেলাটা কিন্তু ওই জায়গায় করবে, ঠিক আছে? ওকে, এটা ঠিক হয়নি, যদিও মুক্তিযোদ্ধাদের মাথা কেটে আমাদের ইয়ে লাগাই দিচ্ছে। মুক্তিযুদ্ধ অনেক সম্মানীয় একটা জিনিস, এটা আমি সাপোর্ট করি না, এটা করছে, ঠিক আছে। আচ্ছা, কোনো বিষয় বা ভাষায় বুঝালে তার আগে ইন বসে, যেমন ইন ইংলিশ, ইন অ্যাকাউন্টিং, ইন অ্যারাবিক। তোমার যে কোনো বিষয় বুঝালে সবসময় ইন বসে। বড় স্থান বোঝালে সবসময় ইন বসে, যেমন উই লিভ ইন ঢাকা। কিন্তু ঢাকার যদি গুলশান বুঝাই তাহলে উই লিভ অ্যাট গুলশান ইন ঢাকা হবে, এটা তোমাদের অলরেডি বললাম। সময়ের ক্ষেত্রে মাস, বছর, ঋতু বুঝাতে ইন বসে, যেমন উই গট ফ্রিডম ইন ডিসেম্বর ইন 1971। কিন্তু যদি বলতো ডিসেম্বরের 15 তারিখ, তখন হয়তো অন, তখন হয়তো অন। ক্ষেত্র বুঝাতে ইন বসে, যেমন আই এম আনএবল টু হেল্প ইউ ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে আমি তোমাকে সাহায্য করতে অপারগ। নিম্নের শব্দগুলোর পরে অন বসে, দেখাচ্ছি। বিবেচনা বোঝাতে ইন বসে, ইউ হ্যাভ টু ডু ইট ইন ইউর ওন ইন্টারেস্ট, মানে নিজের বুদ্ধিতে করতে বলছে, নিজের বিবেচনায় করতে বলছে, মানে তোমার নিজের স্বার্থে তুমি নিজের বিবেচনায় কাজটা করবা। ওকে, পেশা বুঝাতে খুব গুরুত্বপূর্ণ, পেশা বুঝাতে ইন বসে, হি হ্যাজ বিন ইন পলিটিক্স, মানে সে রাজনীতিতে জড়িয়ে গেছে। এইটাও ভেরি ইম্পর্টেন্ট। মাধ্যম বুঝাতে ইন বসে, ইউ হ্যাভ টু পে দ্য বিল ইন ক্যাশ, মানে টাকাই তোমাকে পরিশোধ করতে হবে। অনুপাতের ক্ষেত্রে ইন বসে, ইন ইংল্যান্ড 1:3 ইন্টার্স হায়ার এডুকেশন, মানে 3 জনের মধ্যে একজন, 1:3 অনুপাত বোঝাতে ইন বসে। এই শব্দগুলোর মধ্যে আমি দাগাই দিচ্ছি কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ। এক্সপার্ট ইন এবং এক্সেল ইন মানে দক্ষ, এই দুটা মানে হচ্ছে দক্ষ। ইনডালজ ইন মানে কোনো কিছুর মধ্যে ডুবে থাকা, নিমগ্ন থাকা, যেমন হি ইনডালজ ইন স্টাডিজ, মানে সে পড়াশোনায় ডুবে আছে, ইনডালজ ইন স্টাডিজ। সাকসিড ইন মানে সফল হওয়া, বিলিভ ইন, ইন্টারেস্টেড ইন। কনসিস্টের ক্ষেত্রে অফও হয়, ইনও হয়। কনসিস্ট ইন মানে গঠিত, আর কনসিস্ট অফ মানে গঠিত, আর কনসিস্ট ইন মানে নিহিত। ইনকারেজ ইন মানে উৎসাহিত করা, আর দরকার নাই। এই কয়টা। ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস, ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস তোমাদের যেই কয়টা লাগবে সেই কয়টা নেওয়া হবে বা হচ্ছে। মনে রাখবা যে তোমরা প্রথম আমাদের এসএসসি 25 ব্যাচ, তোমরাই প্রথম ব্যাচ না। তোমাদের আগে আমরা কিন্তু অনেকগুলা ব্যাচ আমরা পার করছি, এবং তাদের যে পরিমাণ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ব্যালেন্স করে ক্লাস নিছি, তোমাদেরও সেটাই নিচ্ছি। আমরা জানি তোমাদের কোনটা কম লাগবে, কোনটা বেশি লাগবে, কারণ তুমি এটা জীবনে প্রথমবারের মতো এসএসসি পড়তেছো। আমি পড়াচ্ছি কিন্তু অনেক বছর ধরে, ঠিক আছে। রোজার সময় সকালের দিকে ক্লাস বেশি হবে, সকাল থেকে দুপুর 2টা-3টা পর্যন্ত, এর মধ্যে আমরা শেষ করে দিব। কারণ রোজা লেখে কিন্তু 4টা-5টার দিকে এনার্জি থাকে না, আবার ইফতারি করে অনেক সময় ঘুম পায়, তাই না, বা অনেকে ইবাদত বন্দেগী করে। সো রোজার দিন আমরা সকাল 9টা থেকে মনে হয় দুপুর 3টা, এর মধ্যে আমাদের ক্লাসগুলো বেশি হবে। যদিও রোজা রেখে ক্লাস নিতে টিচারদের একটু কষ্ট হয়, বাট তোমাদের কথা ভেবে আমরা স্যাক্রিফাইসটা করছি, সন্ধ্যার পর আমরা নিচ্ছি না। তাহলে উই কেম হিয়ার ড্যাশ ফুট, আমরা এখানে হেঁটে আসলাম। তাহলে পায়ে হেঁটে আসার ক্ষেত্রে অন হয়, কি হয়? অন হয়।
অন ফুট হয়, অন ফুট হয়। পায়ে হেঁটে আসলে দেখো অন বসে। এটা খুবই গুরুত্বপূর্ণ। পায়ে হেঁটে আসলে অন বসে। পায়ে হাঁটার ক্ষেত্রে অন বসে। একজন লিখছে কোচিং এর ক্লাস যদি ওই সময় থাকে, তাহলে তোমাকে ব্যালেন্স করে করতে হবে, রেকর্ডেড ক্লাস করতে হবে, বা আমি বলব রোজার সময় কোচিং এ না যাওয়াটাই বেটার। ওই সময়ে সময় নষ্ট হবে, রোজার সময় অসুস্থ হয়ে পড়বা। ভাই, যেকোনো একটা করলে আমার মনে হয় মানে এনাফ। তুমি যদি ঠিক মতো করো। অনলাইনে তুমি এসএসসির পড়া পড়লে কিন্তু এনাফ। এর জন্য আবার আলাদা করে অফলাইনে পড়ার আমার মনে হয় না দরকার আছে। অনেকেই পড়ে, বাট আমি তোমাদের জায়গায় হলে পড়তাম না। এটা তোমাদের ভ্যারি করে, আমি মানা করব না। বাট যেকোনো একটা জিনিস এখন নিজে এই সময়টুকু তুমি সারাদিনে যদি কোচিং এ শিখতে দাও, নিজে পড়ার ২-৩ ঘন্টা সময় বের করতে হবে। এই সময়টা তুমি কখন বের করবা? এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কোন স্থানে আসা এবং যাওয়া বুঝালে ওই স্থানের আগে টু বসে। খুব গুরুত্বপূর্ণ। যাওয়া আসা বুঝালে, যেমন হি গোস টু স্কুল এভরি ডে, হি কেম টু বাংলাদেশ। এই যে টু, এখানে টু, যাওয়া আসা। কিন্তু হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার এর আগে টু বসে না। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এই জায়গাটা হচ্ছে ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। যেটা ব্যতিক্রম সেখান থেকেও প্রশ্ন আসে। খালি ব্যতিক্রম হচ্ছে ফ্রম হিয়ার টু দেয়ার এবং ইনফিনিটিভ। 2 প্লাস V1 মানে হচ্ছে ইনফিনিটিভ এর ক্ষেত্রে সবসময় টু বসে। ইনফিনিটিভ। 2 প্লাস ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। ওকে। পর্যন্ত বুঝাতে টু বসে। হি ফট টু দ্য লাস্ট মানে সে শেষ পর্যন্ত লড়াই করলো। সে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত লড়াই করলো। হি ফট টু দ্য লাস্ট, শেষ পর্যন্ত। আই স দ্য মুভি টু দ্য এন্ড। পরিমাণ বা হার বুঝাতে টু বসে। দেয়ার আর 2.5 সেন্টিমিটার টু অ্যান ইঞ্চ মানে 2.45 সেন্টিমিটারে 1 ইঞ্চি হয়। নিম্নের শব্দগুলোর পর এই শব্দগুলোর মধ্যে আমি গুরুত্বপূর্ণগুলো বলে দিচ্ছি, এখান থেকে কিন্তু বেশি আসবে। ঠিক আছে? শিক্ষত মডেল টেস্ট ভেরি সুন শুরু হবে। ইনক্লাইন টু, harmful to, beneficial very very important, injurious very very important, according very very important, accustomed মানে হচ্ছে অভ্যস্ত, accustomed to মানে অভ্যস্ত, admit to মানে হচ্ছে স্বীকার করা, admit to মানে হচ্ছে স্বীকার করা। এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মুখস্থ করে ফেলবা। adjacent to মানে সংলগ্ন, এগুলো আমার মুখস্থ হয়ে গেছে কারণ আমি বছরের পর বছর এই জিনিস পড়াচ্ছি। affectionate to মানে হচ্ছে কোনো কিছুর প্রতি অনুরক্ত মানে ভক্ত, affectionate to, যেমন তোমরা আমার ভক্ত, তাই না? শিরায় শিরায় রক্ত, রায়হান ভাইয়ের ভক্ত নাকি? কনফাইন টু মানে সীমাবদ্ধ, কনফাইন টু মানে হচ্ছে সীমাবদ্ধ। কমিট টু মানে কোনো কিছু করা, ডেভোট টু মানে কোনো কিছুর প্রতি নিজেকে সঁপে দেওয়া, হোস্টাইল টু মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন, শত্রু ভাবাপন্ন, প্রোন টু এটাও গুরুত্বপূর্ণ। আর বাকিগুলা খুব একটা লাগবে না। উইলিং টু মানে ইচ্ছুক, উইলিং টু মানে ইচ্ছুক, এগুলা বেশি গুরুত্বপূর্ণ। লেটস ডিসকাস দ্য ম্যাটার, লেটস ডিসকাস দ্য ম্যাটার কি হবে বলো দেখি, কারা কারা পারে, কারা কারা ভুল করে। অনেকে এটা ভুল করবে। 8 নাম্বার 3 লিখে সবাই আনসার করো। নাম্বার 3 লিখে সবাই আনসার করো। একজন লিখছে ভাইয়া ইন্ডিয়া বনাম বাংলাদেশের খেলা দেখতেছেন না? খেলা ঠিকঠাক মতো কিভাবে দেখবো? তোমাদের ক্লাস নিচ্ছি তো আমি। আমার তো 2টা এন্টিটি নাই। একটা এন্টিটিকে বসায় খেলা দেখবো, যে সাদমান 1 তুই খেলা দেখ, সাদমান 2 তুই ক্লাস নে। এরকম করতে পারলে কিন্তু খারাপ হতো না। এটা সবাই ভুল করতেছে বেশিরভাগ। এটা নো প্রিপোজিশন হবে। হুম? নাকি দে ডিসকাস দ্য ম্যাটার, ডিসকাস অন দ্য ম্যাটার, নাকি দে লেটস ডিসকাস নো প্রিপোজিশন হয়তো, আসলে এটা ভুল হয়েছে। ডিসকাসের পরে আসলে কোনো প্রিপোজিশন বসে না, কোনো প্রিপোজিশন বসে না আসলে, এইটা হবে। লেটস ডিসকাস অন দ্য ম্যাটার, লেটস ডিসকাস দ্য ম্যাটার হতো আসলে। আচ্ছা, চলো এখন আমরা পুরো একটা এক্সারসাইজ করি, পুরো একটা এক্সারসাইজ করি। এ নাম্বার কি হবে বলো? Camels are one of the few animals that can live in a desert. Camels have humps dash their backs. Humps মানে হচ্ছে কুজ। হামস মানে কি? উটের পিঠে কুজ থাকে। এটা কিন্তু বোর্ডের কোশ্চেন, ঢাকা বোর্ডের কোশ্চেন। সো হামস ড্যাশ দেয়ার ব্যাকস, তাদের পিঠে জায়গা বুঝাচ্ছে, এবং উটের উটের কুজ নিশ্চয় উটের পিঠের সাথে লেগে থাকে। যেহেতু লেগে থাকে তাহলে অন হবে। কি হবে? অন হবে। অন দেয়ার ব্যাকস নাকি? অন দেয়ার ব্যাকস হবে অন। কারণ হচ্ছে কুজটা তো, এটা মনে করো উটের কুজ, এটা এটা উটের কুজ, এটা মনে করো উট, হ্যাঁ, এটা উট, এই যে উটটা ভালো আঁকায়নি যদিও, তো এটা হচ্ছে উটের কুজ। কুজটা হচ্ছে পিঠের সাথে লেগে আছে। এখানে হচ্ছে পানি এবং চর্বি সঞ্চিত থাকে। দে স্টোর ফ্যাট ড্যাশ দেস হামস, তারা চর্বি জমিয়ে রাখে এই কুজের মধ্যে।
বি নাম্বার কি হবে? বি নাম্বার একজন লিখছে ইন বা ইনটু। ইন মানে জায়গা বুঝাচ্ছে, ইনটু বলতে এটা ভেতরে বোঝাচ্ছে, ইনটু মানে ভেতরে বোঝাচ্ছে, তাহলে ইনও হবে ইনটুও হবে। দ্য ফ্যাট গিভস দেম এনার্জি, এখান থেকে তারা, যেহেতু মরুভূমিতে তারা দিনের পর দিন পানি পায় না, মরুভূমিতে তো পানি নাই, সো ওইখান থেকে তারা পানি জমিয়ে খায়। আল্লাহর এটা একটা অশেষ কুদরত। বিকজ ক্যামেলস ডু নট স্টোর ওয়াটার, ফ্যাট হেল্পস প্রডিউস ওয়াটার হোয়েন ক্যামেলস মুভ ড্যাশ দ্য ড্রাই ডেজার্ট। তারা যখন শুকনো মরুভূমির মধ্যে মুভ মানে চলাফেরা করে, তখন হচ্ছে এই ফ্যাটটা থেকে তাদের এনার্জি বা পানি তারা সংগ্রহ করে খায়। তাহলে সি নাম্বারে কি হবে? সি নাম্বারে কি হবে? তৌহিদ হৃদয়ের ফাইটিং স্পিড ভালো, বাট যদি শেষ 5 ওভার একটু বেশি রান তুলতে পারতো, ইনজুরিতে না পড়তো, তাহলে হয়তো আরো ভালো হতো। বাট তারপরও বাংলাদেশ যে অবস্থায় ছিল সেখান থেকে আমি বলবো যে তার ফাইটের কারণেই 229 রান হয়েছে, রাইট? বাকিরা তো একদম সুন্দর করে আন্ডা মারছে আমাদের লর্ড শান্ত। আচ্ছা, ফ্যাট হেল্পস প্রডিউস ওয়াটার হোয়েন ক্যামেলস ক্যান মুভ ড্যাশ দ্য ড্রাই ডেজার্ট। কি হবে? ইন অন বা টু, ইন অন বা কি বলে, ইন টু বা টুয়ার্ডস। এটা থ্রো দিলেও হইতো, থ্রু, বা অ্যাক্রস দিলেও হইতো, অ্যাক্রস দিলেও হইতো, অ্যাক্রস দিলেও হইতো। হ্যাঁ, মরুভূমির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, তাহলে ইন মানে কোন একটা জায়গা, এটাও হবে, টু হবে, টুয়ার্ডসও হবে, আবার থ্রো অ্যাক্রসও হবে। দে ক্যান গো, এগুলো কিন্তু মাল্টিপল আনসার হতে পারে। দে ক্যান গো ড্যাশ সেভারাল মান্থস উইদাউট ওয়াটার, তারা কয়েক মাস পানি না খেয়ে থাকতে পারে। ডি নাম্বার কি হবে? দ্রুত আনসার করো, ডি। দে ক্যান গো অন মানে চলা, বা গো ফর মানে না খেয়ে থাকতে পারে। ক্যামেলস ইট গ্রাস টু গেট ময়েশ্চার, তারা ঘাস খায়, সেই ঘাস থেকে তারা আর্দ্রতা সংগ্রহ করে, মানে পানি, ঘাসের মধ্যে যে পানি থাকে, আর্দ্রতা। দ্য ক্যামেলস আর অ্যাজ ইউজফুল ড্যাশ দ্য পিপল অফ দ্য ডেজার্ট অ্যাজ দ্য বাফালো আর ড্যাশ দ্য গ্রাসল্যান্ডস, মানে আমাদের অঞ্চলে যেমন মহিষ অনেক উপকারী, আর মরুভূমির লোকদের জন্য উট উপকারী। তাহলে দ্য ক্যামেল আর অ্যাজ ইউজফুল ড্যাশ দ্য পিপল, কি হবে? মানুষের প্রতি। Camels eat grass, get moisture. The camels are as useful for the people বা to the people, মানে জন্য বোঝাচ্ছে, এখানে জন্য বোঝাচ্ছে, তাই না? বা প্রতি, টু হলে প্রতি আর ফর হলে জন্য। As the buffalo are, এটা ফর বা টু বা হবে, ফর বা টু দুই জায়গায় সেম, এখানে ফর দিলে এখানে টু দিও, ওখানে টু দিলে ওখানে ফর দিও। The meat of the camel is good to eat. মাংস খেতে অনেক মজা উটের, যদি আমি খাইনি। People make, ভেড়ার মাংস খাইছি। People make cloth dash of camel hairs, কি হবে? নাম্বারিং দিয়ে লিখো বাবা, নাম্বারিং দিয়ে লিখো, নাম্বারিং দিয়ে লিখো। পিপল মেক ক্লথ আউট অফ, দেখছো? আউট অফ মানে হচ্ছে সংগৃহীত, আউট অফ মানে সংগৃহীত, মানে ভেড়ার লোম থেকে মানুষ হচ্ছে বানায়। শুজ আর মেড ড্যাশ দ্য হাইটস, হাইটস মানে হচ্ছে চামড়া, হাইটস মানে হচ্ছে চামড়া, স্কিন মানে যেমন চামড়া, হাইটস মানে চামড়া। শুজ আর মেড ফ্রম বা অফ দ্য হাইটস। অফ বলতে এখানে উৎপন্ন বোঝাচ্ছে, ফ্রম হলে প্রতি আর অফ হলে উৎপন্ন। দ্য ক্যামেলস আর অলসো গুড dash travel in the desert, for travel, তাই না? for travel. Some people travel the desert dash camels to make a living, তাহলে on travels, desert on camels, তাহলে বা with camels, with মানে সাথে, এরকম বুঝাইছে। ওকে, কার কয়টা হলো? কার কয়টা হলো কমেন্টসে জানাও, কার কয়টা হলো কমেন্টসে জানাও। ফ্রম কাকে বলে? ফ্রম হচ্ছে কোনো জায়গা হতে। ধরো বললো দ্য ম্যান কেম ফ্রম অ্যাব্রোড, লোকটি বিদেশ থেকে এসেছে, তাহলে কোনো জায়গা হতে। ডন গেট ডাউন ফ্রম এ রানিং বাস, একটা চলন্ত বাস থেকে নেমে যেও না, তাহলে বাসের তলে চলে যাওয়ার সম্ভাবনা আছে।
নির্দিষ্ট শব্দগুলোর পর এই শব্দগুলো দাগাই দিচ্ছি কোনগুলোর বেশি গুরুত্বপূর্ণ। রিফ্রেইন ফ্রম মানে বিরত থাকা। রিফ্রেইন ফ্রম মানে কি? বিরত থাকা। এই যে বাংলাগুলো লিখে দিচ্ছি, তোমাদের উপকার হচ্ছে নাকি লিখবো না, সময় নষ্ট হচ্ছে জানাও। রেসিস্ট ফ্রম মানে হচ্ছে প্রতিরোধ। অ্যাবস্টেইন ফ্রম মানে হচ্ছে, অ্যাবস্টেইন আর রিফ্রেইন দুটা মানে এক, বিরত থাকা। প্রহিবিটেড ফ্রম মানে নিষেধ করা। সাফার ফ্রম এটা গুরুত্বপূর্ণ। অ্যালিভ ফ্রম মানেও দূরে থাকা। অ্যালিভ ফ্রম মানে দূরে থাকা। ওকে, উপকার হচ্ছে, থ্যাংক ইউ। মানে তোমাদের আবার এটা এই জিনিসগুলা হচ্ছে নিজে থেকে পড়তে হবে বের করে, আমি এটা চাই না, এই জন্য লিখে দিচ্ছি, আমার তো এগুলো মুখস্থ। ওকে, থ্যাংক ইউ। আই উইল মিট ড্যাশ দ্য ইভিনিং, কি হবে দেখি, এতক্ষণ পড়াইলাম, এখন তোমরা কি আনসার দাও, কি হবে কমেন্টে তোমরা আনসার করো। অ্যাট হবে, অ্যাট। ইভিনিং কি হবে, নাকি ইন হবে? ইন হবে, তাই না? ইন হবে, নাইটের আগে অ্যাট বসে, তাহলে তোমার ইন দা ইভিনিং হবে, কি হবে? বি, ইন দা ইভিনিং। অ্যাট দা ইভিনিং না, ইন দা ইভিনিং, তাই না? ইন দা ইভিনিং। থ্যাংক ইউ যারা যারা পারছো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখি অফ। অফ হচ্ছে সম্পর্ক বোঝাতে অফ বসে। আই নো নাথিং অফ ইট মানে আমি এর ব্যাপারে কিছু জানি না, এর ব্যাপারে কিছু জানি না। আমি এমন ভাবে পড়াচ্ছি এই জিনিসগুলো যেন পরীক্ষায় তোমার হুবহু কাজে লাগে। অধিকার বা মালিকানা বোঝাতে অফ বসে। অধিকার বা মালিকানা দ্বারা অফ বসে, যেমন দিস হাউস ইজ অফ মিস্টার খান মানে মিস্টার খান এর, মিস্টার খান এর, এর। অফ মানে মনে রাখবা বাংলায় অফ মানে হচ্ছে এর, অফ মানে হচ্ছে এর। উৎপন্ন বা উদ্বুদ্ধ অর্থ বোঝাতে অফ বসে। হি কামস অফ এ, এটা কিন্তু অনেকেই ভুল করে, এখানে অনেকেই ফ্রম লিখে। কি লিখে? ফ্রম লিখে। ফ্রম লিখা যাবে না, মনে রাখবা কামস অফ মানে হচ্ছে, কামস অফ মানে হচ্ছে সম্ভ্রান্ত পরিবার থেকে আসা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। উপকরণ বোঝাতে অফ বসে। দ্য হাউস ইজ মেড অফ, মেড অফ মানে হচ্ছে কোনো উপকরণ বোঝানো, স্টোন, পাথর দ্বারা তৈরি। কারণ বোঝাতে অফ বসে। দ্য ইয়ং বয়, এটা আসলে ডায়েড অফ হইতো, আসলে ডায়েড অফ মানে হচ্ছে রোগে মারা যাওয়া। ডায়েড অফ মানে কি? ডাই অফ মানে হচ্ছে রোগে মারা যাওয়া। ওকে, এখন এই গুরুত্বপূর্ণ শব্দগুলা দেখাই দিই। কোন শব্দগুলো, এগুলা থেকে আসলে কিন্তু পরীক্ষায় বেশি আসবে। মনে করো 10টার মধ্যে 4টা মিনিমাম আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। তাহলে ফন্ড অফ মানে হচ্ছে ভক্ত, ফন্ড অফ মানে ভক্ত। শিওর অফ মানে নিশ্চিত। কনসাস অফ মানে সচেতন। এই কনসাস আবার দুটা সেম। প্রাউড অফ মানে গর্বিত। বুস্ট অফ মানে হচ্ছে দম্ভ করা। বুস্ট অফ মানে কোনো কিছু নিয়ে অনেক বেশি গর্ব করা। ক্যাপাবল অফ মানে হচ্ছে সক্ষম। ক্যাপাবল অফ মানে কি? সক্ষম। ডেপ্রাইভ অফ মানে কি? বঞ্চিত। ডেপ্রাইভ অফ মানে কি? বঞ্চিত। এই যে তোমাদেরকে নিয়ে এত সুন্দর করে ধরে 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 ক্লাস করাই, তোমরা তারপরেও তো পোস্ট দাও না, ঠিক আছে? ওকে, আচ্ছা। ডেভয়েড অফ মানে বঞ্চিত, বঞ্চিত, সেম। অ্যাকিউজড অফ মানে অভিযুক্ত। অ্যাকিউজড অফ মানে কি? অভিযুক্ত। আর দরকার নাই। কিউর অফ মানে হচ্ছে রোগ লাভ করা। ইগনোরেন্ট অফ মানে হচ্ছে অজ্ঞ। ইগনোরেন্ট অফ মানে হচ্ছে অজ্ঞ। জেলাস অফ মানে ঈর্ষান্বিত। গেট রিড অফ মানে কারো থেকে বেঁচে থাকা। ওকে, এরপরে দেখি উইথ। সাথে বোঝাতে উইথ বসে। হি কেম উইথ মি। দ্বারা দিয়া বোঝাতে উইথ বসে, যেমন আই কিল্ড দ্য স্নেক উইথ আ স্টিক, তাহলে স্টিক দিয়ে মারলাম। এখানের মধ্যে গুরুত্বপূর্ণ কোনগুলা বলে দিচ্ছি। কিপ পেস, অ্যাকুইটেড, অ্যানয়, কম্পেয়ার। কন্টেন্ট উইথ মানে সন্তুষ্ট। কন্টেন্ট উইথ মানে কোনো কিছু দ্বারা সন্তুষ্ট। ফ্যামিলিয়ার উইথ মানে পরিচিত। ফ্যামিলিয়ার উইথ মানে পরিচিত। পপুলার উইথ মানে জনপ্রিয়। আই হ্যাভ এ জেস্ট ড্যাশ মিউজিক, দেখি কমেন্টে আনসার করো। আই হ্যাভ এ জেস্ট ড্যাশ মিউজিক। কি হবে? দ্রুত আনসার করো, দ্রুত আনসার করো। ডাল মানে বোরিং, ডাল মানে বোরিং। একজন লিখছে যে ভাইয়া কি দিবাবুকে কিনে জেলাস নাকি? আরে ভাই, দিবাকে হচ্ছে আমি শিখতে নিয়ে আসছি, ঠিক আছে? দিবা আমার নিজের ছোট বোনের মতো, ঠিক আছে? দিবাকে 10 মিনিট স্কুলে ছিল,
ও আমার আগে কলিগ ছিল এবং ওর অনেক ইচ্ছা ছিল যে সাদমান ভাইয়ের সাথে জব করবে। সো ওকে পরবর্তীতে আমরা এখানে নিয়ে আসছি। দিবাপুর ক্লাস ভালো লাগতেছে না? সুন্দর ক্লাস নাই ও। ঠিক আছে? অনেক ভালো ক্লাস নাই। আমরা সবাই স একজন আরেকজনের সাপোর্ট করি। আমি, সামি ভাই, দিবাপুকে কারো প্রতি আমাদের জেলাসি নাই। ঠিক আছে? আমাদের সবার লক্ষ্য তোমাদেরকে ভালো করানো। ঠিক আছে? ওকে, I have a jest for music. Jest মানে হচ্ছে jest for মানে হলো আগ্রহ। jest for মানে কি? আগ্রহ। নির্দিষ্ট স্থান ও ডবল এফ অফ খুব গুরুত্বপূর্ণ। ও ডবল এফ অফ একটা থেকে আরেকটা জায়গার ব্যবধান বোঝাতে অফ বসে। টেক ইওর শুজ অফ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট। টেক ইওর শুজ অফ মানে তোমার জুতাটা খোলো। টেক ইওর শুজ অফ। হি হ্যাড ইজ ব্রেড শেফট অফ বন্ধ কিংবা বাতিল। দ্য সেরেমনি ইজ অফ অনুষ্ঠানটি বন্ধ করা হয়েছে। কর্ম থেকে ছুটি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শি ইজ অফ টুডে মানে সে কাজ থেকে আজকে, যেমন এনাম ভাই আজকে অফিসে আসেনি। আই হ্যাভ গট দিস ডেজ অফ নেক্সট উইক। ওই যে এনাম ভাই দেখছো ইনটু পড়াচ্ছে, এনাম ভাই ম্যাথ পড়াচ্ছে। গতিশীলতা বোঝাতে ইনটু বসে। দ্য টিচার ইন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। এই যে ইনাম ভাই ক্লাসে এসে তোমাদেরকে সার্কিট বুঝাচ্ছে। অবস্থার পরিবর্তন বুঝাতে ইনটু বসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়াটার চেঞ্জড ইনটু স্নো সংঘর্ষিত বোঝাতে ইনটু বসে। দ্য ট্রাক ক্র্যাশ ইনটু এ কার। এগুলা এত পড়ানোর আসলে টাইম নাই। অ্যাবভ মানে উপরে। দ্য প্লেন ফ্লিউ অ্যাবভ দ্য ট্রি অনেক উপরে বুঝাইছে। প্লেন তো অনেক উপরে যায়। এই অ্যাবভ কি কি দ্বারা বুঝায় এগুলা নিজেরা নিজেরা দেখে নিবা। এগুলা নিজেরা নিজেরা দেখবা। ঠিক আছে? এত আসলে পড়ানোর আসলে টাইম নাই। উই কেম হেয়ার ড্যাশ বাস। দ্রুত আনসার করো। উই কেম হিয়ার ড্যাশ বাস। 10 মিনিটের একটা বিরতি দিব কিনা তোমরা কমেন্টে জানাও। 10 মিনিটের একটা বিরতি দিব কিনা? একটা বিরতি দিই, তাই না? সবাই কমেন্টে জানাও বিরতি দিব কিনা? তোমরা বললে একটা বিরতি দিব। 10 মিনিট চাও নাকি 15 মিনিট চাও দ্রুত জানাও। সে অনুযায়ী আমি একটা ব্রেক দিয়ে দিব। 10 মিনিট নাকি 15 মিনিট কমেন্টসে জানাও। কারণ ক্লাস 9:30 পর্যন্ত আমি জানি তোমাদের একটা ব্রেক দরকার। উই কেম হিয়ার অন বাস নাকি বাই বাস? এটা বাই হবে কিন্তু আসলে। এটা কি হবে? বাই হবে, অন হবে না। এটা সি হবে। কি হবে? তুমি বাসের মাধ্যমে আসছো। এই যে লিখছে যানবাহনের মাধ্যমে আসলে। মাধ্যম বুঝালে কি বসে? বাই বসে। ওকে, আমরা একটা বিরতি দিয়ে দিই তাহলে। কয়টা বাজে? 8:35 বাজে। 10 মিনিটের বিরতি দিলাম। কারণ ট্যাগ কোয়েশ্চেন আছে। 15 মিনিটের বিরতি দেওয়া আসলে সম্ভব না। সবাই 15 মিনিট চাচ্ছ। আচ্ছা 15 মিনিটে দিলাম যাও। আ 35 বাজে। তাহলে 45-50 তাহলে 8:50 পর্যন্ত বিরতি। 8:50 টিল ব্রেক। 8:50 টিল ব্রেক। 8:50 এ সবাই চলে আসবা। কারণ হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন পড়াবো আর প্রিপোজিশন কিন্তু এখনো শেষ হয়নি। প্রিপোজিশন যেটা একদম ধরে ধরে বুঝাচ্ছি। সো ফিরে আইসো, তোমাদের নিজেদেরই কাজে লাগবে। আর রেকর্ড ক্লাস আর লাইভ ক্লাসের কিন্তু এক কখনোই হয় না। সো লাইভ ক্লাস করতে হবে। ঠিক আছে? সি ইউ সুন।
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি বোধহয় 1 মিনিট দেরি করে ফেলেছি। যে সময় বলেছিলাম তার চেয়ে 1 মিনিট দেরি হয়ে গেছে। সো সবাইকে ওয়েলকাম করছি। আমরা এখন একটু দ্রুত টানবো, এখন একটু 4G স্পিডে যাব। সো যাদের বুঝতে অসুবিধা হবে, যদি হয়, আমার মনে হয় না তা হবে। যদি হয় তাহলে যে অংশটুকু বুঝতে সমস্যা হবে আমার মনে হয় যে তোমরা পরে রেকর্ড দেখে নিতে পারবে। ওকে, অ্যাবাউট মানে আসলে সম্পর্কে। অ্যাবাউট মানে সম্পর্কে। শুধু সম্পর্কেই বুঝায় না। সম্পর্কে এটা তো একটা গুরুত্বপূর্ণ। অ্যাবাউট শব্দটা আসছে অন প্লাস, আমি তো তোমাদেরকে বললাম অন প্লাস বাই প্লাস আউট, এই মিলে হয়েছে অ্যাবাউট। এটা একটা কম্পাউন্ড প্রিপোজিশন, অন প্লাস বাই প্লাস আউট। আচ্ছা, মানে সম্পর্কে বা সম্বন্ধের চারোদিকে। অ্যাবাউট বলতে অ্যাবাউটটা অ্যারাউন্ডের সিনোনিম হিসাবে বসে। অ্যারাউন্ড মানে চারপাশে, অ্যাবাউট মানেও চারপাশে। রানার্স ওয়ার রানিং অ্যাবাউট দ্য সার্কেল, এটা আসলে অ্যারাউন্ডের সিনোনিম হিসাবে বসেছে। উপলক্ষ বোঝাতে অ্যাবাউট বসে, যেমন হি কেম হিয়ার অ্যাবাউট দ্য ম্যারেজ সেরেমনি। এই অ্যাবাউটটা রিগার্ডিং এর সিনোনিম হিসেবে বসেছে, রিগার্ডিং। এইটা খুবই গুরুত্বপূর্ণ। 4 নাম্বার থেকে প্রশ্ন আসার অনেক সম্ভাবনা আছে। ঠিক আছে, একজন লিখছে এটা কি কানেক্টরস কিনা। ভাই এতক্ষণ প্রিপোজিশন পড়ায় তুই যদি কস এটা কি কানেক্টরস, তাইলে তো আসলেই দাখিল পরীক্ষার্থীদের জন্য সাজেশন দেওয়া হবে কিনা একজন জানতে চেয়েছে। অবশ্যই দেওয়া হবে, যেহেতু দাখিলদেরকেও অ্যাডমিট করা হয়েছে, কেন সাজেশন দেওয়া হবে না। তাহলে হি হ্যাজ লস্ট অ্যাবাউট 1 লাখ টাকা, মানে প্রায়। বা আমি বললাম I am about to finish the class. I am about to finish the class. যদিও এখানে দুইটা প্রিপোজিশনের ব্যবহার হয়ে গেছে। এই অ্যাবাউট টু মানে জাস্ট অলমোস্ট আমি শেষ করে দিয়েছি। এই অ্যাবাউট মানে হচ্ছে অলমোস্ট। ওকে, চলো এবার এটা আমরা শুরু করি। এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট ড্যাশ আ নেশন, মানে একটা জাতির নির্মাতা। র আছে, র বা এর বোঝালে কি বসাবো আমরা? কি হবে দেখি, আনসার করো সবাই। প্রথমটা কি হবে? অফ লিখছে সবাই। ইয়েস, অফ এ নেশন। তাহলে টিচার ইজ অ্যান আর্কিটেক্ট অফ এ নেশন, এটা তো আমরা জানি, মুখস্থ লাইন। হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ড্যাশ বিল্ডিং অফ অ্যান এডুকেটেড নেশন। কি হবে? ইন হবে, বি নাম্বার, তাই না? দেখো এটা কিন্তু দুইটা বোর্ডে আসছে এবং বোর্ড থেকে রিপিট হয়েছে, ময়মনসিংহ বোর্ড আর যশোর বোর্ড, রাইট, তাই না? তাহলে হি প্লেস ইন হবে, ইন বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন। সে একটা শিক্ষিত জাতি করতে গুরুত্ব ভূমিকা রাখে। হি ডিসপেলস দ্য ডার্কনেস। ডিসপেলস মানে হচ্ছে দূর করা, ডিসপেলস মানে দূর করা। ডার্কনেস ড্যাশ ইগনোরেন্স, তাহলে দ্য ডার্কনেস ড্যাশ ইগনোরেন্স, তাহলে অজ্ঞতার। আবার র এর আসছে, র এর থাকলে অফ হয়, র এর থাকলে ওই যে শুরুতে দেখো জাতির নির্মাতা বলছিলাম, র কথাটা জাতির, র শেষে র আছে। তারপরে আবার দেখো হি ডিসপেলস দ্য ডার্কনেস ড্যাশ ইগনোরেন্স, অজ্ঞতার অন্ধকার দূর করেন, অজ্ঞতার শেষে র আছে, তাহলে অফ হবে। ড্যাশ দ্য লট অফ দ্য নেশন, লট মানে হচ্ছে কপাল, তাহলে জাতির কপাল থেকে অজ্ঞতার অন্ধকার দূর করেন। তাহলে থেকে বুঝাইলে ফ্রম হয়, তাহলে হবে ফ্রম। কি হবে? ফ্রম হবে। একজন ইয়েস, থ্যাংক ইউ। ফ্রম হবে, নট ফর। হি ইজ অ্যান অ্যাক্টর সো টু স্পিক, যদি বলতে হয় তাহলে তিনি একজন অভিনেতা। হি হ্যাজ টু সুইট হিজ অ্যাক্ট অ্যাকর্ডিং ড্যাশ দ্য নিড অফ হিজ অডিয়েন্স, তাহলে অ্যাকর্ডিং টু মানে অনুসারে, অ্যাকর্ডিং টু মানে কি? অনুসারে, অ্যাকর্ডিং টু মানে অনুসারে। একজন লিখছে বিরতির আগে ক্লাস করতে পারিনি, এখন ক্লাস করলে কোনো সমস্যা হবে কিনা? অবশ্যই না, প্রত্যেকটা প্রিপোজিশন আলাদা আলাদা। সো তুমি বিরতির আগের অংশটুকু বা রেকর্ডেড দেখে নিবে, এখন লাইভ করো, কারণ কোয়েশ্চেন থাকলে এখানে আনসার করতে পারবে, তাই না? খুবই বেসিক, প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে এটা সত্য। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য নিড অফ হিজ অডিয়েন্স হুইচ ইজ ইন ক্লাস, হি ইজ আ ক্লিয়ার স্পিকার ড্যাশ গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস। হি ইজ আ ক্লিয়ার স্পিকার, কি হবে? এফ, কি হবে? এফ সবাই কমেন্টে লিখো, নাম্বার দিয়ে লিখবা। একজন লিখছে রোজার সময় আমাদের স্কুলে পরীক্ষা নিবে, পরীক্ষা কি দেওয়া উচিত কিনা? পরীক্ষা যে কোনো জায়গায় হলেই দেওয়া উচিত, অফলাইনে পরীক্ষা দিতে পারলে আরো বেটার, কারণ এইচএসসি পরীক্ষাটা অফলাইনে হবে, মিস করবা না। পরীক্ষা প্রিপারেশন নিয়ে অত মাথা ঘামাবা না, পরীক্ষা দিবা, ঠিক আছে? পরীক্ষা দিবা। হি হ্যাজ টু সুইট হিজ অ্যাকর্ডিং টু দ্য নিড অফ হিজ অডিয়েন্স, মানে তার মানে তোমাদের চাহিদা অনুযায়ী আমরা অভিনয় করি আসলে, তাই না? এটাই তো ব্যাপার। ইজ ক্লাস, হি ইজ এ ক্লিয়ার স্পিকার উইথ গুড, মানে
তার এই জিনিসগুলা বৈশিষ্ট্যগুলো আছে, তাহলে এটা তার বৈশিষ্ট্য। তাহলে উইথ, হুইচ ইজ ড্যাশ হিজ কন্ট্রোল, হুইচ ইজ তার নিজের কন্ট্রোলে আছে, তাহলে কি আন্ডার হিজ কন্ট্রোল, তাই না? আন্ডার হিজ কন্ট্রোল, আন্ডার হিজ কন্ট্রোল। এই জিনিসগুলোর মধ্যেও কার কয়টা ভুল যাচ্ছে কমেন্ট করবা। এখানে 10টার মধ্যে কার কয়টা হলো এটা একটু ক্লাস শেষ হওয়ার পরে কমেন্ট করবা। আচ্ছা, হি ডাজ নট সিট মোশনলেস, তিনি নির্বাক বসে থাকেন না। আমি যদি ক্লাসে এসে বলি আরে এগুলা সব পারবা তোমরা, পারবা পারবা নিজেরাই পারবা, তাহলে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সো টিচার হচ্ছে নির্বাক হয়ে ক্লাসে বসে থাকেন না। তাহলে ইন হিজ ক্লাস নাকি অ্যাট হিজ ক্লাস? ইন হিজ ক্লাস বা ইন ফ্রন্ট অফ হিজ ক্লাস, বা বিফোর মানে এখানে সম্মুখে বুঝাইছে, বিফোর মানে সম্মুখে, যে কোনো একটা করলে হবে। এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ড্যাশ হিম, সবারই আসলে সবারই ভেতরেই একটা ভালো কিছু লুকিয়ে আছে। তোমরা এখানে যারা ক্লাস করছো প্রত্যেকের মধ্যেই একটা না একটা ভালো গুণ আছে। আল্লাহ সবাইকে এমন ভাবেই তৈরি করেছেন, বা একাধিক ভালো গুণ আছে। টিচারের কাজ হচ্ছে তোমার সেই গুণগুলোকে বের করা, তোমার ভিতরের শক্তিকে খুঁজে বের করা একজন প্রকৃত শিক্ষকের কাজ। বলা হয় যে এ গ্রেট টিচার ইজ আ গ্রেট মোটিভেটর। যে টিচার ভালো সে শুধু শিখায়, কিন্তু যে গ্রেট টিচার সে অনুপ্রাণিত করে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাকে অনুপ্রাণিত করতে পারলে পড়াটা তুমি বেশিরভাগ নিজেই করে নিবা। টিচারের হেল্প অল্প হলেই চলবে, কিন্তু তোমাকে যদি আমি অনুপ্রাণিত করতে না পারি, তোমাকে আমি যত বুঝাইতে চেষ্টা করি তুমি কিন্তু বুঝবা না। অনুপ্রাণিত করতে পারাটা টিচার একটা বড় বৈশিষ্ট্য। এই জন্যই তো এই যে নো ইওর টিচারের শুট সারাদিন করি আমরা। এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ইন হিম বা উইদিন হিম, কারণ উইদিন বলতে বোঝাচ্ছে মধ্যে, ইনও দিতে পারো উইদিনও দিতে পারো। এ গুড টিচার ডিসকভার্স দ্য ট্রেজার হিডেন ইনসাইড ইচ স্টুডেন্ট, হি অলসো ওয়ান্টস দ্য স্টুডেন্ট টু বি হ্যাপি and for this he keeps them busy. A good teacher never hankers dash money. Hankers after মানে হচ্ছে hankers after মানে হচ্ছে ছোটা, hankers after মানে হচ্ছে ছোটা। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু। hankers after মানে হচ্ছে টাকার পেছনে ছোটা, কোনো কিছুর পেছনে লালায়িত হওয়াকে বলা হয় hankers after। একজন মতো সাজেশন কবে দেওয়া হবে বলেন প্লিজ? যথাসময়ে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, ওভার তো আমরা পড়ছি, উপরে বোঝাতে ওভার বসে, যেমন there is a breeze over the river, পারাপার বোঝাতে ওভার বসে। they run over the glass, গ্লাসের উপরে দেখলাম। সমগ্র বা সারা বোঝাতে ওভার বসে। দে হ্যাভ ট্রাভেলড ওভার দ্য ওয়ার্ল্ড, এটা গুরুত্বপূর্ণ এবং এটা গুরুত্বপূর্ণ। বিপরীত পাশ বোঝাতে ওভার বসে। দে লিভ ওভার দ্য রোড, রোডের ওই পারে থাকে। অধিক বোঝাতে ওভার বসে। হি ওয়াজ ইন আমেরিকা ফর ওভার এ মান্থ, উপরস্থ কর্মকর্তা বোঝাতে ওভার বসে। এগুলো অনেক কিছু আছে, এগুলা তোমরা নিজেদেরকে একটু দেখে নিতে হবে। সব লাইন বাই লাইন আমি পড়াতে পারবো না। আন্ডার, আন্ডার কখন বসে? আন্ডার হচ্ছে, দেখো আন্ডারটা অনেকেই জানো না, এই জন্য একটু দেখাই দিই। কোনো একটা কিছু অন্য কিছুর ঠিক নিচে থাকলে আন্ডার ব্যবহার করা হয়। যেমন ধরো টেবিলের নিচে কিছু আছে, দ্য বক্স ইজ আন্ডার দ্য টেবিল, একদম একদম এক্স্যাক্ট নিচে। মাই ডগ ইউজ টু স্লিপ আন্ডার আওয়ার বেড, আমাদের বেডের নিচে আমাদের কুকুর ঘুমাতো। মাই ডগ ইউজ টু স্লিপ আন্ডার আওয়ার বেড। ইউ কান্ট বাই অ্যালকোহল ইফ ইউ আর আন্ডার 18, 18 বছরের নিচে হলে তুমি হচ্ছে ইয়ে করতে পারবা না। বিলো, বিলো বলতে কি বোঝায়? বিলো বলতে কোনো কিছুর নিচে বুঝাতে, সরাসরি নিচে না হয়ে অন্যভাবে নিচে হলে সেখানে আমরা বিলো বসাই। সরাসরি নিচে না হয়ে অন্যভাবে নিচে হলে আমরা বিলো বসাই। আন্ডার মানে একদম এক্স্যাক্ট নিচে থাকতে হবে। দ্য অ্যাপল ইজ বিলো দ্য ডেস্ক, দেখো একদম সরাসরি নিচে কিন্তু নাই, দূরে আছে, এরকম আর কি। বিয়ন্ড মানে পেছনে, এগুলো একটু নিজেরা নিজেরা দেখে নিতে হবে, এইটা একটু গুরুত্বপূর্ণ। সাধ্যের বাইরে বোঝাতে বিয়ন্ড, যেমন দ্য কার ওয়াজ বিয়ন্ড রিপেয়ার, বা আমার কল্পনার বাইরে, তাহলে দিস থিং ওয়াজ বিয়ন্ড মাই ইমাজিনেশন, দিস থিং ওয়াজ বিয়ন্ড মাই ইমাজিনেশন, তাহলে আমার কল্পনার বাইরে ছিল। তুমি ক্লাস না পাইলে তুমি তখন নিজের এটা বলবা, ঠিক আছে? সাধ্যের বাইরে বোঝাতে বসে। আচ্ছা, দ্য সেরেমনি বিগান ড্যাশ 10 AM, 10টা বুঝাইছে, সুনির্দিষ্ট সময়। সুনির্দিষ্ট সময় হলে কি বসে? প্রিপোজিশন এমন মজার একটা জিনিস যে সরাসরি ইমপ্লিকেশনটা বোঝা যায়। তাহলে সবাই কমেন্ট করো, সবাই। এ নাম্বার কি হবে? সবাই কমেন্ট করো, এভরিওয়ান, এভরিওয়ান, আই নিড অল অফ ইউ টু কমেন্ট হিয়ার। অ্যাট হবে স্পেসিফিক টাইম, তাই না? তাহলে হবে অ্যাট দ্য সেরেমনি বিগান। দেখছো ভাইয়ার পড়ানোর সাথে মিল পাইলা? পড়ানোর সাথে হুবহু যদি আনসার মিলে যায়, মানে একটু আগে পড়ছি ওটার সাথে যদি আমাদের মিলে যায়, তাহলে একদম কি মনে হয় যে পড়াশোনাটা খুব সহজ? এটাই বাস্তব, হা নাকি? আওয়ার প্রিন্সিপাল মিস্টার রহমান প্রেসাইডেড, প্রেসাইডেড এর সাথে, প্রেসাইডেড ওভার মানে সভাপতিত্ব করা, প্রেসাইডেড এর সাথে যদি ওভার যুক্ত থাকে
তাহলে বুঝাই কোন মিটিং এ সভাপতিত্ব করা। তাহলে প্রেসাইডেড ওভার দ্য ফাংশন, যশোর বোর্ডের কোয়েশ্চেন, তাই না? তাহলে প্রেসাইডেড ওভার, প্রেসাইডেড অ্যাট কম বসে এটও বসাতে পারো। And the member of parliament, Mr. Reza, was the chief guest. প্রধান অতিথি ছিলেন। The function started dash the recitation from the Holy Quran. From already আছে। তাহলে সি নাম্বারে কি হবে দেখি, সি নাম্বার কি হবে? সি নাম্বারে কি হবে জানাও। সি কি হবে সবাই জানাও। সি একজন লিখছে অ্যাট উইথ দ্য রিসাইটেশন, মানে কোরআন আবৃত্তির সাথে, এখানে সাথে বুঝাইছে, সাথে কোরআন আবৃত্তির মাধ্যমে বা সাথে, উইথ হবে। উইথ অনেকেই দিচ্ছে কিন্তু অনেকেই অ্যাট বা অফ দিছ, ভুল গেছে কিন্তু 10-এ 10 কিন্তু মিস হয়ে গেল। যাদের একটা ভুল হয়ে গেল 9.5, দুইটা ভুল অলরেডি হয়েছে 9। ভাই ধীরে ধীরে এরকম করে মার্ক কমে আসবে, প্লিজ ইংলিশকে অবহেলা করো না, কারণ এটাই হতে পারে তোমার জীবনের শেষ ইংলিশে প্লাস। এইচএসসি তে পাস সম্ভাবনা আরো কম, ঠিক আছে? আচ্ছা, ওয়ান ড্যাশ আওয়ার সিনিয়র টিচার্স, তাহলে ওয়ান অফ, তাই না? ওয়ান এর সাথে কি হবে? অফ। ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স, মানে আমাদের সিনিয়র শিক্ষকদের মধ্যে একজন রিড ড্যাশ দ্য অ্যানুয়াল রিপোর্ট, তাহলে কি হবে? রিড আউট। আমি যখন ছোট ছিলাম তখন এই জিনিস আমি নিজে পড়ছি, মানে এসএসসি পরীক্ষার সময় এই হুবু প্যাসটা আমি পড়ছি। তাহলে রিড আউট হবে, কি হবে? কিন্তু সেই জিনিস আবার কিন্তু 22 সালে চলে আসছিল। রিড আউট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রিড আউট মানে পড়া, রিড আউট মানে জোরে জোরে পড়া। The honorable chief guest delivered a brief but inspiring speech dash education. এফ নাম্বার কি হবে? এখানে 10-এ 10 পাওয়া উচিত। মজার ব্যাপার হচ্ছে অনেক সময় হুবহু কমন চলে আসে। হুবহু কমন চলে আসলে তুমি খাপে খাপ মুখস্থ থেকে তুমি হুবহু এটা আনসার করে ফেলতে পারবা। সো বিগত 10 থেকে 15 বছরের এসএসসির যত কোশ্চেন আছে ভাই প্লিজ মুখস্থ করে ফেলবা, সব মুখস্থ করে ফেলবা। এখান থেকে হুবহু কমন ইনশাআল্লাহ চলে আসবে কোনটা না কোনটা। এবং টেস্ট পেপারের সব টপ 10 স্কুলের সবগুলা বোর্ডের প্রথম 10টা করে স্কুল টেস্ট পেপারে যেগুলো আছে সব মুখস্থ করে ফেলবা। স্পিচ অন এডুকেশন বা অ্যাবাউট এডুকেশন, অন মানেও ব্যাপারে, অ্যাবাউট মানেও ব্যাপারে। আচ্ছা, হি অ্যাডভাইজ দ্য স্টুডেন্ট টু বি রেগুলার ড্যাশ দ্য ক্লাস, তাহলে কি হবে? অ্যাট দ্য ক্লাস না ইন দ্য ক্লাস? ইন দ্য ক্লাস। অ্যান্ড অ্যাটেন্টিভের সাথে সবসময় টু হয়। অ্যাটেন্টিভ টু মানে মনোযোগী, অ্যাটেন্টিভ টু মানে কি? মনোযোগী। অ্যান্ড টেক পার্ট বা টেক পার্ট ইন হয় সবসময়। টেক পার্ট ইন মানে হচ্ছে অংশগ্রহণ করা। দ্য মুভমেন্ট অফ ইলিটারেসি, তাই না? এগেইনস্ট হবে। এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, মানে নিরক্ষরতার বিরুদ্ধে অবস্থান নিতে বললেন। কার কয়টা হলো? 10-এর মধ্যে কার কয়টা হয়েছে জানাও। আউট অফ 10 কার কয়টা হলো? কমেন্টসে জানাও। একজন লিখছে স্যার আমি এইচএসসির প্রশ্ন দিয়েছি, এইচএসসির প্রশ্ন থেকে এইচএসসির প্রশ্ন অনেক সহজ হয়। ভাইরে তুই কোন দুনিয়ায় থাকস? এই দুনিয়ায় নাকি প্যারালাল ইউনিভার্সে? এইচএসসির ইংলিশের মধ্যে নতুন নতুন 3টা টপিক থাকে এবং এগুলো জন্মের কঠিন, ঠিক আছে? তুমি আসলে বুঝোই না এইচএসসির ইংলিশে কি থাকে, এই জন্য তুমি কথা বলছো। ওকে, বিসাইড মানে পাশে, এগুলো আমরা পাশে বুঝাতে বিসাইড হয়, এগুলো আসলে আমরা আর যাবো না। থ্রো এগুলো আমি অলরেডি বুঝাইছি। থ্রো হচ্ছে ভিতরে বা মধ্য দিয়ে বুঝাতে থ্রু হয়, যেমন থ্রু দ্য ফরেস্ট, থ্রু দ্য স্ট্রাগল। আড়াআড়ি এক কোণা থেকে আরেক কোণা, ধরো এটা একটা নদী, তুমি নদীর এই কোণা থেকে এই কোণা সাঁতরায় গেলা, তাহলে আই সোয়াম অ্যাক্রস দ্য রিভার। সুইমের পাস্ট ফর্ম হচ্ছে সোয়াম, তাহলে আই সোয়াম অ্যাক্রস দ্য রিভার। বা তুমি একটা বনের কোনাকুনি পার হইলা, অ্যাক্রস দ্য রিভার, এই আর কি। বিলো মানে নিচে, এগুলো একটু নিজেরা দেখে নিবা। বিলো মানে হচ্ছে নিম্নে বর্ণিত নির্দিষ্ট পরিমাণ সংখ্যা কম পর্যায়ে বোঝাতে বিলো বসে। বিসাইডস মানে এছাড়াও। লুক দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, বলো এটা কি হবে দেখি। এটা অধিকাংশ স্টুডেন্ট ভুল করবে। লুক আপ হয়, কি হয়? লুক অ্যাট হয় না, কিন্তু মনে রাখবা লুক অ্যাট মানে তাকানো, লুক ফর মানে খোঁজা। দেখো এর নিচে দেওয়া আছে ভাই, এত সোজা না। দেখো লুক অ্যাট মানে তাকানো কারো দিকে, লুক ফর মানে খোঁজা, লুক ইনটু মানে তদন্ত করা। কিন্তু ডিকশনারিতে কোনো তথ্য খোঁজা বোঝাতে শুধুমাত্র লুক আপ হয়।
থিংস আর নট দ্যাট মাচ, সবগুলোর আলাদা আলাদা অর্থ আছে। কারো দিকে তাকাইলা লুক অ্যাট মি, কিন্তু কোনো কিছু তদন্ত করলা, দ্য পুলিশ লুক ইনটু দ্য ক্রাইমস, অপরাধের তদন্ত করলো। তুমি একটা চাবি খুঁজছ, আই এম লুকিং ফর দ্য কিজ, বাট ডিকশনারিতে কোনো কিছু খুঁজে বের করছো, তখন লুক আপ। তখন কি? লুক আপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করে ফেলবা। ওকে, শিল্পী ম্যারিড রশিদ, এটা হচ্ছে তোমার এইচএসসির বই থেকে নেওয়া। এইচএসসির বই থেকে দেখছো এসএসসি তে কোশ্চেন আসছে, রাজশাহী বোর্ডে এইচএসসি থেকে, এইচএসসির একটা প্যাসেজ তুলে দিছে। দ্রুত, শিল্পী ম্যারিড রশিদ ড্যাশ দ্য এজ অফ 15, 15 বছর বয়সে, 15 বছর বয়সে মানে বাল্য বিবাহ করছে। তাহলে কি হবে? কি হবে? এ নাম্বার কি হবে দেখি, এটাতে 10-এ 10 কার কার হয়, আমি দেখতে চাই কার কার এখানে 10-এ 10 হয়ে যায়। অ্যাট হবে, তাই না? কারণ বয়স অ্যাট দ্য এজ অফ 15, অনেকেই লিখছে অলরেডি, অ্যাট হবে। থ্যাংক ইউ সো মাচ। ম্যারিং ড্যাশ ডটার্স, ম্যারিং এর সাথে ও ডবল এফ অফ হয়, ও ডবল এফ অফ, তাহলে বি নাম্বার হবে ম্যারিং অফ। বি দিয়ে আনসার লিখো। ম্যারিং অফ হবে, বি নাম্বার হবে ও ডবল এফ অফ। সি কি হবে? কমেন্টে আনসার করো। সি কি হবে? কমেন্টে আনসার করো। সি কি হবে? কমেন্টে আনসার করো। ডটার্স অ্যাট অ্যান আর্লি এজ, নাকি? অ্যাট অ্যান আর্লি এজ, সি নাম্বার হবে অ্যাট। কারণ দেখো আর্লি এজ, বয়স একটা নির্দিষ্ট এজ বুঝাইছে। ইজ আ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, মানে একটা চলমান প্রথা। ড্যাশ মেনি ফ্যামিলিস, ডি নাম্বার কি হবে? ডি নাম্বার কি হবে দেখি? ডি নাম্বার অ্যামাং হবে, তাই না? নাকি ইন হবে? ফর হবে, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফর, বা অ্যামাংও হতে পারে। কি হতে পারে? অ্যামাংও হতে পারে, বা ইনও হতে পারে, কোনো সমস্যা নেই, তিনটাই হবে। কিন্তু এখানে যেহেতু একটা অলরেডি অ্যান আছে, এই জন্য ওখানে ফর দিছে। ড্যাশ হার ওয়েডিং, শিল্পী জয়েন্ট আ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, তাহলে বিয়ের পরে, তাহলে ই নাম্বার কি হবে? পরে বুঝাইতেছে, তাহলে কি হবে? আফটার, তাই না? তার বিয়ের পরে। দ্যাট হেল্পস হার ড্যাশ দ্য টুলস নিডেড টু গ্র্যাজুয়ালি চেঞ্জ কালচারাল প্র্যাকটিসেস, তাহলে কি হবে? এফ নাম্বার কি হবে? এফ। এফ কি হবে? উইথ দ্য টুলস, মানে দেখো উপকরণ বুঝাচ্ছে, এই জন্য টুলস মানে হচ্ছে উপকরণ, এই জন্য উইথ বসছে। কোনো উপকরণ বোঝাইলে, তুমি লাঠি দিয়ে ধরো সাপ মারলা, তখন হবে উইথ দ্য স্টিক। তো এখানে যে টুলস আছে, তাহলে উইথ দ্য টুলস। পার্টিকুলারলি দোজ পার্টেইনিং ড্যাশ আর্লি ম্যারেজ, পার্টেইনিং এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন টু বসে। কি বসে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন টু বসে। এটা এইচএসসি এর বই ভাই, বাট এইচএসসি এর বই থেকে এসএসসি এর কোশ্চেন করছে, ঠিক আছে? একজন বলছে ফাইনাল মডেল টেস্ট কবে হবে, প্লিজ প্লিজ বলুন। ফাইনাল মডেল টেস্ট দ্রুত তোমাদের অ্যানাউন্স করে দেওয়া হবে, ওটার কাজ চলছে, কোনো টেনশন নাই। তোমাদের স্কুলের পরীক্ষার আগে আমরা পরীক্ষা নিয়ে নিব। দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস ইনক্লুড ডিসকাশন, ডিসকাশনের সাথে কি হয়? ডিসকাশন অন হয়। ডিসকাশনের সাথে কি হয়? ডিসকাশনের সাথে অন হয়, তাই না? ডিসকাশনের সাথে কি হয়? অন হয়। অন হাউ টু চেঞ্জ বিহেভিয়ার রিলেটেড ড্যাশ রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান অন ওয়ান কাউন্সেলিং, কি হবে? রিলেটেড টু, রিলেটেড টু reproductive health as well as one-on-one counseling. Like Shilpi, many of the girls got assistance dash the employment group. তাহলে কি হবে? assistance from, কি হবে? assistance from হবে, কি হবে? assistance from হবে, তাই না? এখন চলো ট্যাগ কোয়েশ্চেন করি। খেলা কিন্তু জমে উঠছে, যারা খেলা দেখতেছো, খেলা কিন্তু জমে উঠছে। ইন্ডিয়ার কিন্তু 4টা উইকেট পড়ে গেছে। বাংলাদেশ যদি 270 রান করে ফেলতো কোনোভাবে, তাহলে কিন্তু এই ম্যাচটা মাস্ট জিততো, যা বোঝা যাচ্ছে। এই ম্যাচে রান করা দেখা যাচ্ছে একটু কঠিন। তৌহিদ হৃদয় কিন্তু সেই ফাইটিং একটা ইনিংস খেলছে, তাই না? যদিও লাস্ট 5 ওভার বাংলাদেশের ভালো যায়নি, শুরু তো ভালোই যায়নি প্রথম 20 ওভার, কিন্তু ওই ফাইটিং ইনিংসের কারণে ম্যাচ এত দূর আসছে। তো ইন্ডিয়া হয়তো জিতে যাবে, বাস ম্যাচটা ফাইট হচ্ছে। রিশাদ ভালোই খেলতেছে, তাই না? বাট তানজিম সাকিব আজকে প্রচুর মাইর খাচ্ছে। আচ্ছা, ট্যাগ কোয়েশ্চেন, চলো আমরা একদম বেসিকটা জেনে প্রচুর প্র্যাকটিস করবো। ট্যাগ মূলত প্র্যাকটিসের উপরে।
ইমরান হোসেন বারবার লিখতেছে এক বড় না দুই বড়, সাদমান ভাইয়ের মন বড়। আমি মন বড় করার কি করলাম আমি আসলে জানি না, তারপরে সে আমাকে প্রচুর পাম্প করতে দিচ্ছে, বাট থ্যাংক ইউ সো মাচ। পাম্প বুঝলেও আসলে পাম্প পেতে কিন্তু ভালো লাগে, এটা মানুষের বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ট্যাগ কোশ্চেনের বেসিক তোমরা সব জানো যে যে সেন্টেন্স দেওয়া থাকে ওটার কোনো চেঞ্জ হয় না, একটা কমা বসাইতে হয়, কমার পরে আমরা অক্সিলারি ভার্ব বসাই, যদি পজিটিভ থাকে তাহলে নেগেটিভ করি, এনটি বসাই, সাবজেক্টটা পুনরায় বসাই, শেষে কোশ্চেন বসাই। যেমন হি ইজ এ লায়ার, ইজন্ট হি, এটা কি হবে? ইজ নট হি। তামিম লিখতেছে ভাইয়া আমি কিছুই ধরতে পারতেছি না, কি করব? তুমি প্রিভিয়াস ক্লাসগুলো বারবার করবা, আর কি করবা? এইগুলা খুবই বেসিক জিনিস পড়ানো হচ্ছে, রকেট সায়েন্স পড়ানো হচ্ছে না। প্রিপজিশন ক্লাস 7 থেকে পড়ছো, 6 থেকে পড়ছো, তারপরে যদি না বুঝো, এত ডিটেইলসে পড়াইছি, বলো তো আমি প্রিপজিশন এর আগে এত ধরে ধরে পড়াইলাম, এত ধরে ধরে পড়ছো কোথাও? আমি যত এই যে একটা রিভিশন ক্লাসে যত ধরে ধরে বেসিক পড়াইছি, তাহলে তামিম তোমার কিন্তু পড়তে হবে। তামিম নাম হলেই তামিম ইকবাল হওয়া যায় না, বোঝা যাচ্ছে। তাহলে ইজন্ট ইট হবে না, ইজন্ট হি হবে, হি ইজ এ লায়ার। তাহলে ইজ এর নেগেটিভটা হচ্ছে ইজ নট, আর ওই সাবজেক্টটা আবার পরে বসাতে হয়, তাহলে ইজ নট হি। অ্যাকচুয়ালি বইটা কিভাবে কিনবা? শিখর মাস্টার বুকটা তুমি কিনতে পাবা হচ্ছে শিখো শপে, শিখো শপে কিনবা, শিখো শপে কিনতে পারবা। এখন এইচএসসি পরীক্ষা, এখন আমার মনে হয় না কিনার দরকার আছে, যদি বেসিক খুব খারাপ হয় কিনতে পারো, বাট আমি সাজেস্ট করবো এইচএসসি এর পরে কিনো, ঠিক আছে। আচ্ছা, এইচএসসি তে তোমার ওটা কাজে লাগবেই, শুরু থেকে পড়লে অ্যাডমিশনে ভালো করতে পারবা। আচ্ছা, সাহায্যকারী ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে আমরা ডু ডাজ ডিড বসাই, তাই না? সাহায্যকারী ভার্ব না থাকলে আমরা কি বসাই? ডু ডাজ ডিড এর মধ্যে আমরা একটা বসাই। আচ্ছা, যেমন হি রিডস এ বুক, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাজন্ট হি হবে, কি হবে? ডাজন্ট হি, তাই না? সেন্টেন্সটি আই অ্যাম দিয়ে শুরু হলে এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা আর অ্যাম কিন্তু বসাতে পারি না, আরন্ট বসাই। কি বসাই? আরন্ট আই বসাই। অ্যাম নট আই বসাতে পারি না, কি হয়? আরন্ট আই বসাই। কি বসাই? একজন লিখছে স্যান্ডম্যান ভাইয়া বেস্ট, স্যান্ডম্যান মানে তো বালু মানব। আমাকে সেদিন একজন হোমওয়ার্কও দিছে, লিখছে স্যান্ডম্যান। ভাই বাপ মা নাম রাখছে আসলে সাদমান আমার নাম, তারপরেও ইংরেজিতে আমার উচ্চারণটা হচ্ছে স্যাডম্যান, বাট আমি কিন্তু স্যাড না, আমাকে দেখে বোঝা যায়। কিন্তু ভাই স্যাডম্যান বললেও আমি মেনে নিব, কিন্তু স্যান্ডম্যান মানে বালু মানব, এটা তো কেমন হয়ে গেল না? আমি কি বালু মানব? আচ্ছা যাই হোক, ওটা লিখতে ভুল হয়েছে হয়তো, এই জন্য মজা করলাম। ওকে, প্রদত্ত সেন্টেন্স এর সাবজেক্ট দেয়ার হলে ট্যাগ কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, দেয়ার হয়। যেমন দেয়ার আর 50 স্টুডেন্টস ইন হার ক্লাস, আরন্ট দেয়ার, তাই না? কি হবে? আরন্ট দেয়ার, এটা কি হবে? আরন্ট দেয়ার, আরন্ট দেয়ার, এগুলো সহজ জিনিস। ডু নট টেল এ লাই, সবাই আনসার করো, এভরিওয়ান, সবাই আনসার করো দেখি। ডন্ট টেল এ লাই, উইল ইউ হবে, তাই না? কি হবে? উইল ইউ, তাই না? উইল ইউ হবে এটা, কারণ তুমি এটা কাউকে বলতেছো। ধরো আমি তোমাকে বলতেছি, তাহলে একজন মানে নির্দিষ্ট একটা পার্সনকে বলছি, তখন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা উইল ইউ বসাবো। ইম্পারেটিভ স্টেটমেন্টের মাধ্যমে যদি কোনো অ্যাডভাইস বা অর্ডার বোঝাই, খুব গুরুত্বপূর্ণ রুলস, ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে যাদের ট্যাগে প্রবলেম আছে একটু দেখে নাও। অ্যাডভাইস মানে উপদেশ, অর্ডার মানে আদেশ, তাহলে উইল ইউ বা ওন্ট ইউ বসানো হয়। কেমন? যেমন এখনই আমরা দেখলাম উপদেশ বোঝাচ্ছে ডন্ট টেল এ লাই, আর রিকোয়েস্ট বুঝালে ক্যান ইউ বা কুড ইউ বসানো হয়। আর প্রদত্ত সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় বসে উড ইউ বসে। ওপেন দ্য ডোর, উইল ইউ পোলাইটলি, আর ওপেন দ্য ডোর ওন্ট ইউ, এটা মানে আদেশ। তাহলে তুমি যদি বলো উইল ইউ তাহলে বোঝাবে রিকোয়েস্ট, অনুরোধ, আর যদি বলবা ওন্ট ইউ, করবি নাকি, দরজা বন্ধ করবি নাকি বল, না করলে মাইর দিমু। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ক্যান কুড, একজন আবার লিখছে হ্যাপি ম্যান, ইয়েস আমি আসলে হ্যাপি ম্যান। কোর্স কখন শেষ হবে? তোমাদেরকে যখন বলে দেওয়া হয়েছে যখন শেষ হওয়ার তখনই হবে, আমি আসলে টাইমটা এক্স্যাক্টলি জানি না। অ্যাসার্টিভ সেন্টেন্সে ক্যান কুড উইল উড মানে এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনে ওই সকল মডাল গুলাই ব্যবহৃত হয়। ইট মে রেইন টুডে, তাহলে কি হবে এটা? সবাই আনসার করো।
এটা কি হবে? ইট মে রেইন টুডে। শাওন লিখছে দা এবং এর পার্থক্য কি? দা দ্বারা সুনির্দিষ্ট কিছু বোঝায়, ডেফিনেট আর্টিকেল, এ হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ইট মে রেইন টুডে, সবাই আনসার করো। একজন আবার লিখছে মাইট নট। মাইট কেন হবে ভাই? মের ইয়ে তো মে নট, তাই না? তাহলে কি হবে? যেটা আছে সেটারই জাস্ট নট করব, মে নট অ্যাপোস্ট্রফি এন, মে নট। রেইন যেহেতু আছে তাহলে ইট তো আছেই, ইটটাকেই বসাই দেবো, মে নট ইট। কি হবে? মে নট ইট। অ্যাপোস্ট্রফি দিয়ে এরকম করে ছোট করে লিখবা, ঠিক আছে? কোন অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি নাথিং এনিথিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাথিং এনিথিং সামথিং এভরিথিং মানে থিং যুক্ত হলে এদের পরিবর্তে থিং এর পরিবর্তে সবসময় ইট বসে। থিং থাকলে ইট। নাথিং ইজ সার্টেইন, তাহলে কি হবে? এটা কি হবে দেখি, আনসার করো। মানে কোনো কিছুই নিশ্চিত নয়, কোনো কিছুই সুনিশ্চিত নয়। কি হবে আনসার? কি হবে আনসার? আর মাত্র 15 মিনিট ক্লাস, আমরা সবাই ক্লাসের শেষ পর্যন্ত থাকবো এবং প্র্যাকটিস গুলা করার চেষ্টা করব। মনে রাখবা যে বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত লড়াই করতেছে। এটা ভাবেনি 229 রান করছে, ইন্ডিয়ার 2 ব্যাটসম্যান মিলেই তো 200 রান করে ফেলবে। ইন্ডিয়ার কিন্তু রেকর্ড আছে। এর আগে বাংলাদেশ একবার হচ্ছে 263 মনে হয় করছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতেই, ইন্ডিয়ার 9 উইকেটে জিতছিল। কিন্তু প্রত্যেকটা ম্যাচই নতুন ম্যাচ, তেমনি প্রত্যেকটা ক্লাসই নতুন একটা ক্লাস, রাইট? তাহলে নাথিং ইজ সার্টেইন, ইজ ইট, তাই না? নাথিং যেহেতু আছে অলরেডি নেতিবাচক আছে, তাহলে ইজ ইট হবে। এখানে নেগেটিভ থাকলে এখানে অ্যাফার্মেটিভ করতে হবে, নেতিবাচক থাকলে ইতিবাচক করতে হবে। তাহলে ইজন্ট ইট দিও না, ইজ ইট হবে। যারা যারা ইজ ইট দিয়েছো তাদেরটা ঠিক হয়েছে। অনেক সময় সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব সংক্ষিপ্ত আকারে অবস্থান করে, সেক্ষেত্রে প্রথমে সংক্ষিপ্ত আকারটির প্রকৃত রূপ নির্ণয় করে তবে ট্যাগ কোশ্চেন করতে হয়। আই উড মিট ইউ, এটা দেখো আই ডি আছে, তাহলে এটা হ্যাড নাকি উড? হ্যাড নাকি উড কিভাবে বুঝবা বলো দেখি, কারা কারা পারে? এটা হ্যাড নাকি উড কিভাবে বুঝবা দেখি? আমার এসএসসির বাচ্চারা কতটা স্মার্ট, কতটা স্মার্ট। দেখো এখানে উডের পরে বেস ফর্ম দেওয়া আছে। মনে রাখবা মডালের পরে সবসময় বেস ফর্ম হয়। যদি হ্যাড হইতো তারপরে ভি3 ফর্ম হইতো, মডালের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। তাহলে দেখো এখানে বেস ফর্ম আছে, তাহলে এই ডিটা দ্বারা আমি বুঝতেছি এটা উড। আমি তোমার সাথে দেখা করব, তাহলে উড নট আই, তাই না? উড নট আই। হ্যাড নট কিন্তু দেওয়া যাবে না। যদি এরপর মেট থাকতো তাহলে বুঝতাম যে এটা ভি3 ফর্ম, তাহলে হ্যাড হবে। ঠিক আছে? ডিফারেন্সটা সবাই ধরতে পেরেছো? লেটস দিয়ে শুরু করলে সবসময় শ্যাল উই বসে। লেটস মানে হচ্ছে লেট আস, লেটস মানে কি? লেট আস। তাহলে লেট আস ড্যান্স, চলো আমরা সবাই মিলে নাচি, তাহলে কি বলবো? শ্যাল উই। আমাদেরকে শুরু করা উচিত নয়? লেট আস রিড, শ্যাল উই, নট শ্যাল নট উই লিখবা আবার। হ্যাঁ, তাহলে শ্যাল উই হবে সবসময়। কক্সবাজার ওয়াজ দ্য প্লেস উই ওয়েন্ট ফর রেইনি ভ্যাকেশন, কি হবে দেখি? কি হবে? দ্রুত দ্রুত আনসার করো। ওয়েন্ট আছে, তাই না? এখানে আছে ওয়েন্ট মানে পাস্ট টেন্স। কক্সবাজার ওয়াজ দ্য প্লেস উই ওয়েন্ট, আবার এখানে ওয়াজ আছে, তাহলে ওয়াজ আছে, তাহলে ওয়াজ নট হবে, রাইট? অক্সিলারি ভার্ব তো দেওয়াই আছে, তাহলে অক্সিলারি ভার্ব দেওয়া থাকলে ওইটারই জাস্ট নেগেটিভ ফর্ম করতে হয়, তাহলে ওয়াজ নট, ডি নাম্বার হবে আনসার। সবাই পারতেছ, বুঝতেই পারতেছি। মূল ভার্ব এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে আমরা ডোন্ট, ডাজ নট বা ডিড নট দিই। হাউ সুইটলি দ্য বার্ড সিংস, কি হবে? তাহলে ডাজন্ট ইট মানে পাখিটা কতই সুন্দর না গায়, তাহলে দা বার্ড আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজন্ট ইট। বি ভার্ব যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব? ইজ নট বা আর নট এর যে কোনো একটা বসাবো। হোয়াট অ্যান আইডিয়া, ইজন্ট ইট, কি হবে এখানে? হোয়াট অ্যান আইডিয়া, ইজন্ট ইট, তাই না? এভরিথিং, সামবডি, এনিবডি, এভরিওয়ান, সামওয়ান, নোবডি, এগুলো যদি হয় তাহলে ট্যাগ কোশ্চেনে তাদের পরিবর্তে দে বসে। কি বসে? দে বসে, এটা প্লুরাল। এভরিবডি মানে কি বসাচ্ছে? দে বসাচ্ছে। এভরিবডি লাইক ফ্লাওয়ার্স, তাহলে ডন্ট দে, তাই না? ডন্ট দে প্লুরাল, এই জন্য ডন্ট বসে, ডাজন্ট কিন্তু হবে না। ওকে, হার্ডলি সেলডম, এটা গুরুত্বপূর্ণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হার্ডলি, সেলডম, লিটল, স্কেয়ার্ড, রিয়ারলি, নেভার, নাথিং, এদেরকে বলা হয় নেগেটিভ অ্যাডভার্ব। কি বলা হয়? নেগেটিভ অ্যাডভার্ব। এরা অলরেডি নেতিবাচক, তাহলে এদের পরে সবসময় অ্যাফার্মেটিভ ট্যাগ হবে, এদের পরে কখনো নট হবে না, কারণ এরা নিজেরাই নেতিবাচক। নেতিবাচক নেতিবাচক দেওয়া যায় না,
নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। সো এরা নেতিবাচক, এদের পরে ইতিবাচক মানে অ্যাফার্মেটিভ দিব। হি হার্ডলি ভিজিট আওয়ার হাউস মানে সে কদাচিৎ, খুবই কম, বছরে একবার আমাদের বাসায় আসে, তাহলে এটা নেগেটিভ। তাহলে আমরা লিখবো ডাজ হি। কি লিখবো? ডাজ হি, নট ডাজন্ট হি। এই জায়গাতে কিন্তু প্রচুর ভুল যায়। কি হয়? রিয়ারলি মানে অনেক কম, রিয়ারলি, সেলডম, এগুলো মানে কম, অনেক কম। এ বার্কিং ডগ সেলডম বাইটস, তাহলে কি হবে? পজিটিভ হবে। তাহলে হবে ডাজ ইট, মানে আসলেই কামড়ায় কিনা, খুবই কম কামড়ায়। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকলে আমরা কি করব? হ্যাভ টু এর পরিবর্তে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর ভুল যায় আমাদের। হ্যাভ টু এর পরিবর্তে ডন্ট, কারণ হ্যাভ হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এটা হ্যাভ টু এর পরিবর্তে ডন্ট বসাবো, হ্যাজ টু এর পরিবর্তে ডাজন্ট বসাবো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাড টু এর পরিবর্তে ডিডন্ট বসাবো, খুবই গুরুত্বপূর্ণ। শি হ্যাজ টু স্টাডি মোর, তাহলে ডাজন্ট শি। নট অনলি বাট অলসো, ইদার অর, এগুলা থাকলে আমরা ট্যাগ কোশ্চেনে দে করব। ইদার নিদার এগুলা থাকলে দে করবো। এগুলা একটু আমার মনে একটু প্র্যাকটিস করানো দরকার। ক্লাসের মাত্র আর 8 মিনিট আছে, আমি একটু প্র্যাকটিসে যাই। একটু প্র্যাকটিসে যাই, এত আসলে আর পড়ানোর আসলে সময় নাই। একটু প্র্যাকটিস করাই। প্র্যাকটিসে যাই, সরাসরি প্র্যাকটিসে চলে যাই। ইয়েস, চলো বোর্ডের কোশ্চেন আমরা সলভ করি। লেটস হ্যাভ আ ওয়াক আউটসাইড। দেখি 5 এর মধ্যে 5 কে পারে? এক নাম্বার দিয়ে, এই নাম্বার দিয়ে আনসার করো। লেটস হ্যাভ, দেখো ঢাকা বোর্ড এবং যশোর বোর্ডে পরপর 2 বছর 11 বছর পরে একটা আসছে। লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম, কি হবে? লেটস আছে, তাহলে কি হবে? শ্যাল উই হবে, তাই না? কি হবে? শ্যাল উই হবে। আই অ্যাম ইন দ্য হ্যাবিট, দেখি এটা কিন্তু তোমাদের এসএসসির প্র্যাকটিস হয়ে যাচ্ছে। মানে আমার মনে হয় যে এই ক্লাসগুলো আসলে নিজেকে জাজ করার ক্লাস, যে আমার প্রিপারেশনটা কোন লেভেলে গেছে, 10 এর মধ্যে আমি নিজেকে কত দিব, 10 এর মধ্যে আমি নিজেকে কততে র্যাঙ্ক করব, এই জায়গায় আমি চলে গেছি। নিজেকে প্রশ্ন করো যে আউট অফ 10 তোমার অবস্থা কতটুকু? আউট অফ 10 তুমি 10 এর মধ্যে 5 এ আছো, নাকি 5.5 এ আছো, নাকি 8.5 এ আছো? নিজেকে গ্রেডিং করো। নিজেকে গ্রেডিং করার ক্লাস হচ্ছে এগুলা, ঠিক আছে? আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং, তাহলে আই অ্যাম আছে, তাহলে আরন্ট আই হবে, তাই না? আরন্ট আই হবে, বি নাম্বার। সি নাম্বার কি হবে? মর্নিং ইন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার, তাহলে ইন্টারটেইনস আছে, ইন্টারটেইনস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর মর্নিং মানে সকাল, ব্যক্তি নাকি বস্তু? বস্তু, তাহলে ডাজন্ট ইট, কি হবে? ডাজন্ট ইট, কি হবে? ডাজন্ট ইট, তাই না? নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি, নো ওয়ান থাকলে কি হয়? সবসময় দে হয়। নো ওয়ান থাকলে কি হয়? দে হয়। তাহলে শুড আছে, তাহলে শুড নট করব, শুড নট দে, কি হবে? শুড নট দে, তাই না? শুড নট দে, থ্যাংক ইউ। দেখি কার কার 5 এ 5 হয়, আমি ওর খুবই ভালো লাগতেছে। হ্যাভ এ, এটা বুঝতে পারতেছি না ভুল কি লিখছে। টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়ার্ক, তাহলে উইল ইউ, এটা জানি না ই নাম্বারটা কি করছে, বুঝতে পারতেছি না। আচ্ছা, এরপরে রাজশাহী বোর্ড দেখি, রাজশাহী বোর্ড দেখি। আর দুইটা করব, এটার পরে আরেকটা করব। আচ্ছা, ইউ শিওরলি ফেইল ইফ ইউ ফেইল টু প্ল্যান, মানে তুমি যদি পরিকল্পনা ফেইল হয় তাহলে তুমি আসলে ফেইল। যেমন খেলা একটা গেম প্ল্যান থাকে, গেম প্ল্যানটা মূল। তাহলে ইউ শিওরলি ফেইল ইফ ইউ ফেইল টু প্ল্যান, এ নাম্বার কি হবে? দেখি রাজশাহী বোর্ডরা সারা দাও, সবাই সারা দাও, দেখি কি হয়। ইউ শিওরলি ফেইল ইফ ইউ ফেইল টু প্ল্যান, তাহলে হবে ডন্ট ইউ, কি হবে? ডন্ট ইউ, ইউ আছে, তাহলে তো ডন্টই হবে, তাই না? এরপর এ গুড প্ল্যান স্কেয়ারসলি লেটস ইউ ফেইল, স্কেয়ারসলি আছে, এ গুড প্ল্যান স্কেয়ারসলি লেটস ইউ, স্কেয়ারসলি আছে, এটা ডাজন্ট ইট হবে না, এটা ডাজ ইট হওয়ার কথা তো, তাই না? তোমরা বলো তো কি হওয়া উচিত? ডাজ ইট হওয়ার কথা। স্কেয়ারসলি থাকলে তো নেগেটিভ, তাহলে এখানে তো পজিটিভ করার কথা। গ্রেট পিপল কুড ডু নাথিং, নাথিং আছে, নাথিং থাকলে আমরা দে করি, পিপল আছে তাহলে দে করব, এবং পজিটিভ করব। গ্রেট পিপল কুড ডু নাথিং উইদাউট আ প্ল্যান অফ অ্যাকশন, মানে যারা পৃথিবীর মহৎ ব্যক্তি তারা ভালো পরিকল্পনা ছাড়া কিছু করতে পারেননি। কুড দে, কি হবে? কুড দে।
ডাজ ইট হবে এটা আসলে বি নাম্বার ইয়েস অ্যাকচুয়ালি ইটস ডু দে না রে ভাই অলরেডি মডেল আছে মডেল থাকলে তো মডেল দিয়ে করতে হবে ডু দে কই পাইলা করতে হবে এই যে ভুল কিন্তু যাচ্ছে প্লিজ সাবধান হয়ে যাও ফিউচার অলসো ডেয়ার নট ফেইল আ ওয়েল প্ল্যান্ড এফর্ট এখানে ডেয়ার নট আছে আর ফিউচার তো বস্তু ফিউচার কি ব্যক্তি নাকি বস্তু বস্তু তাহলে কি হবে ইট হবে তাহলে ডেয়ার নট আছে তাহলে ডেয়ার ইট দিবা কি দিবা ডেয়ার ইট ডেয়ার সাব্বাস সাব্বাস সবাই লিখছে ডেয়ার ইট ইয়েস এরপর সো প্ল্যান বিফোর প্রসিড মানে আগানোর আগে পরিকল্পনা করা প্রসিড মানে আগানো তাহলে দেখো এটা একটা উপদেশ এটা একটা আমি তোমাকে উপদেশ দিচ্ছি প্ল্যান বিফোর প্রসিড পরিকল্পনা করো আগানোর আগে কোনো কিছু করার আগে আগে ভাবো পরে করো তাই না তাহলে যেমন বন্দুকের গুলি বের হয়ে গেলে সেটা আর ফেরানো যায় না একটা পরিকল্পনা তুমি করার আগে কাজ শুরু করলে তোমার ফেইলিয়রটা আর আটকানো যাবে না তাহলে এটা উইল ইউ হবে ওন্ট ইউ হবে না ওন্ট ইউ হবে না কি হবে উইল ইউ কি হবে উইল ইউ হবে ওন্ট ইউ যারা লিখছো তাদেরটা কিন্তু জয় বাংলা আচ্ছা এবার লাস্ট ওয়ান কুমিল্লা বোর্ড এবং দিনাজপুর বোর্ড দেখি দ্য ফ্রিডম ফাইটার্স আর একই বোর্ডে মানে একই কোশ্চেন দুইটা বোর্ডে আসে তার মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদেরও চলে আসতে পারে দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোস প্লুরাল ফাইটার্স আছে তাহলে ডন্ট দে হবে কি হবে ডন্ট দে তাই না থ্যাংক ইউ জান্নাতুল নিশাত অনেকেই করেছে ডন্ট দে নাকি আরেন্ট দে আরেন্ট দে হবে আর আছে তাই না ডন্ট হবে না আর আরেন্ট দে হবে ইয়েস আরেন্ট দে হবে মডেল অক্সিলারি কি বলে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি নেগেটিভ করলে হয় তাহলে আরেন্ট দে ডন্ট হবে কেন তারপর নাথিং ইজ গ্রেটার দ্যান দেয়ার স্যাক্রিফাইস নাথিং আছে নাথিং মানে বস্তু তখন আমরা কি বসাই ইট বসাই তাহলে এটা অলরেডি নেগেটিভ তাহলে আমরা কি করব পজিটিভ করব তাহলে নাথিং এর পজিটিভ হিসাবে আমরা ইট বসাবো তাহলে ইজ ইট কি হবে ইজ ইট সাব্বাস সাব্বাস their contribution to our country will always be remembered their contribution দেখো কন্ট্রিবিউশন মানে হচ্ছে ভূমিকা তাহলে ভূমিকাটা ব্যক্তি নাকি বস্তু ভূমিকাটা বস্তু ব্যক্তি আর বস্তুতে মনে রাখবা বস্তু হইলে 100% ইট তাহলে দেখো উইল আছে উইলের নেগেটিভ কি ওন্ট তাহলে ওন্ট ইট কি হবে ওন্ট ইট ওন্ট দে না এই যে এই ভুলটা কিন্তু অনেকেই করছে এজন্য বলে দিলাম দেখো মুক্তিযোদ্ধা বলেনি মুক্তিযোদ্ধাদের কন্ট্রিবিউশন বলছে অবদানটা কিন্তু বস্তু অবদানটা কিন্তু ব্যক্তি না এই জায়গায় ছোট্টখাট্ট ভুল করে তুমি কিন্তু পিছিয়ে যাবা ভাইয়া মনে রাখবা তুমি ভাবতেছো তুমি A+80 পাওয়া কোনো ব্যাপারই না 20 এর মধ্যে 20 মার্ক যাওয়া কোনো ব্যাপারই না কারণ রিটেনে তোমার 20 মার্ক চলে যাবে তোমার যদি হাতের লেখা খারাপ হয় ওই রিটেন পার্টে তোমার এমনি 2 মার্ক করে কম দেয় সো যদি গ্রামাটিক্যালে তোমার 10 মার্কের বেশি ওভারঅল চলে যায় প্লাস মিস ঠিক আছে এত সহজ না এবং ফার্স্ট পেপারে ওই কোশ্চেন এগুলাতে প্রচুর মার্ক কম দেয় কারণ তোমাদের লেখা আসলে অনেক ভালো না উই শুড নেভার নেগলেক্ট দেম তাহলে শুড আছে আবার এটা নেভারও আছে তাহলে নেগেটিভ করা যাবে না শুড উই দিব কি দিব শুড উই সাব্বাস এভরি সিটিজেন এটা এখন শেষ হয়ে যাবে ক্লাস এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ এটা মাস্ট আছে তাহলে মাস্টের আমরা নেগেটিভ কি দিব এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম তাহলে কি হবে মাস্ট নট দে আচ্ছা কার কার ভাইয়ারা 5-এ 5 হলো কমেন্টসে একটু জানাও আর আজকে যে প্রিপোজিশনের ক্লাস নিলাম প্লাস ট্যাগের ক্লাস নিলাম উপকার হয়েছে কিনা এখন একটু কনফিডেন্স পাচ্ছ কিনা কমেন্টসে জানাও ভাইয়ারা এটা একটু কমেন্টসে জানাও ঠিক আছে আরো অনেক অনেক এক্সারসাইজ দেওয়া আছে এক্সারসাইজ গুলা ভালো মতো করবা ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি তোমাদের পরীক্ষা আছে পরীক্ষা দিও ভাই পরীক্ষা দিলে অনেক ভালো করতে পারবা তোমরা কি আলামিনের কাহিনী কারা কারা শিখর পেজে দেখছো আলামিন আমাদের স্টুডেন্ট ছিল আলামিন কিন্তু ভাইয়া 117তম হয়েছে মেডিকেলে ও এইচএসসি পুরোটা আমাদের ক্লাস করছে আলামিনের নিয়ে যে স্টোরিটা বানাইছে ভাই আমি নিজে ইমোশনাল হয়ে গেছি কারণ আলামিন শিখতে এসে আমার সাথে দেখা করছিল ওর শার্ট দেখে আমি বুঝতে পারতেছি যে ছেলেটার আর্থিক অবস্থা কেমন ছোট্ট খাটো একটা মানুষ একদম আস্তে কথা বলে কিন্তু আলামিন কিন্তু জায়গা মতো কাজ করে দিছে সে কোনো লজ্জা করেনি তার বাবার হোটেলে কাজ করতে সে তার পড়াশোনায় অনেস্ট থাকছে আলামিন এখন একজন বড় ডাক্তার হওয়ার পথে সে যাত্রা শুরু করলো এবং এই আলামিনের মাধ্যমে একটা পরিবার কিন্তু দাঁড়ায় গেল সো এমন ভাবে পড়াশোনা করো তুমি জানো ওই রকম একজন হতে পারো জীবনে কোনো এক্সকিউজ দেওয়া যাবে না আর এই দেখো কুংফু জিমি ভাই আর শুধু তোমরা বললাম আমরা ইরাম ভাইকে পচাই কিন্তু আমাদের মাঝে এখন হাজির হয়েছেন কুংফু জিংচাং ভাই হ্যাঁ জিম চাং ওনার নাম এটা কিন্তু জিমি ভাই না এটা জিম চাং ভাই এটা জিমি ভাই আসলে না কিন্তু ভাই হচ্ছে পরীক্ষা না দিলে তোমাদের দাঁত আজকে ইন্ডিয়ার বোলাররা যেমন বাংলাদেশের অবস্থা খারাপ করছে
তেমনি জিমি ভাই কুংফু দিয়ে তোমাদেরকে কিন্তু একদম অবস্থা খারাপ করে দেবে। জিমি ভাইয়ের চুলটার স্টাইলটা কিন্তু অনেক ভালো হয়েছে, তাই না? চুলের স্টাইলটা কিন্তু আমার খুব ভালো লাগছে। এটা আরেকটু এরকম স্পাইক দিয়ে দিলে আরো ভালো হইতো। ওকে, ঠিক আছে। ক্লাস শেষের দিকে জাস্ট স্টেলা মার্সওয়েলের কথাটা বলি। মাই বিউটি আইকন ইজ দ্য লাভ বিটুইন মাই মাদার অ্যান্ড ফাদার। খুব সুন্দর কথা। ওই তোমাদের ইন্সপিরেশন চাইলেও আমি এই কথাটাই বলি যে বাবা মার মুখের দিকে তাকানোই হতে পারে পৃথিবীর বেস্ট ইন্সপিরেশন। যে আমি আমার বাবাকে প্রাউড ফিল করাবো। আমার মা আমার কথা ভেবে ভাববে যে আমি সার্থক সন্তান জন্ম দিছি। এর চেয়ে বেশি মোটিভেশন আর পৃথিবীর কোনো কিছুতে দরকার হয় না। কারো মোটিভেশন লাগবে না। ঠিক আছে? তো সবাই ভালো থাকো। দেখা হবে বিজয়ে। দেখা হবে এসএসসি জিপিএ 5 সংবর্ধনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।